রয়্যাল টাইগার ড্রিঙ্ক সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ। ভুল শুদ্ধ মিলিয়েই মানুষ। আপনি যখন ভুল করেন, আপনার বিবেক তখন ঘুমিয়ে থাকে। যদি কেউ না জানে, তো বিবেক জানে আপনি কত বড় ভুল করেছেন। পরিবার, সমাজ, রাষ্ট্র আপনাকে শাস্তি না দিলেও বিবেক আপনাকে প্রতি মুহূর্তেই শাস্তি দিচ্ছে। তবে দাঁড়ান বিবেকের আদালতে, সত্য আপনার শক্তি হোক। নির্ভয়ে বলুন, কি ভুল করেছেন আপনি, কেন করেছেন, কোন পাপের শাস্তি আপনার বিবেক আপনাকে দিচ্ছে। আপনার সত্য বলার সাহস হাজার হাজার ভুলের জন্ম থামিয়ে দেবে। সাহস আছে সত্য বলার? তবে আপনার জন্যেই যাহা বলিব সত্য বলিব। শুরু হয়ে গেল রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিবর আরো একটি আনকোরা এপিসোড। ওয়েলকাম অ্যান্ড মোস্ট ওয়েলকাম। আপনারা শুনছেন এবিসি রেডিও FM 89.2। প্রিয় শ্রোতা, সারাদিন রোজা রেখে যারা ক্লান্ত ভঙ্গিতে এবং একটু আয়সী ভঙ্গিতে আজকের এই রেডিওতে এই অনুষ্ঠানটা শুনতে যাচ্ছেন, তাদেরকে আমি স্পেশালি থ্যাঙ্কস দিতে চাই। আসলে আমিও কিছুটা টায়ার্ড, কিন্তু যে গল্প বলতে এসছেন তাকে সবচেয়ে বেশি ধন্যবাদ দেবার প্রাপ্য, এই কারণে যে সে অনেক দূর থেকে অনেক কষ্ট করে আজকের এই অনুষ্ঠানে এসছে। তার কাছে যাবার আগে মঞ্জুরের কাছ থেকে শুনে নেব কে বসছে আজকে যাহা বলিব সত্য বলিবর মঞ্চে। রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ। ধন্যবাদ কিবরিয়া। সত্য বলার মঞ্চে আমাদের আজকের অতিথি 28 বছরের যুবক সুলাইমান। সুলাইমান এসেছেন নোয়াখালী থেকে। ছোটবেলা থেকেই তিনি বেশ শান্ত স্বভাবের, তবে অন্যায় দেখলে প্রতিবাদ করতেন। মায়ের হাতের যে কোনো রান্নাই সুলাইমানের প্রিয়। জীবনে মানুষকে সব সময় বিশ্বাস করেছেন। তবে আজ তিনি কেন যাহা বলিব সত্য বলিবতে তা জানতে চলুন কিবরিয়ার কাছে। রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ। প্রিয় শ্রোতা, আমরা জানলাম যে সুলাইমান আছে আজকে যাহা বলিব সত্য বলিবতে কনফেস করবার জন্য। বরাবরের মতোই থাকছে SMS পোল। তাজুল ইসলামও থাকছেন আমাদের সঙ্গে। তাজুল ইসলাম, আবারও কানেক্ট করছি আপনাকে। অনেক অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য ফোনে। আপনাদের সবাইকে ধন্যবাদ। অনেক ধন্যবাদ। প্রিয় শ্রোতা, আমরা শুরু করতে চাই ব্যাকগ্রাউন্ড থেকে, তারপর জানবো ওর অপরাধ এবং তারপর অপরাধের পরের যে প্রায়শ্চিত্ত কিংবা অপরাধের পরের যে ইফেক্ট সেটা। আমরা শুরু করছি রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিবর মূল পর্ব। ছোটবেলা থেকে বলেন, একদম ব্যাকগ্রাউন্ড থেকে বলেন, শুনি। ছোটবেলা থেকে আমি একদম ছোট, যেমন আমি একটু বুঝেছি, আমার আব্বু মাটি কাটার সর্দারি করতে পারি। মাটি কাটার সর্দারি? হ্যাঁ, মাটি কাটার সর্দারি করতে হতো। আমার দাদু ছিল আজি, আমরা আজি বংশের নাতিপুতি। আচ্ছা, এগুলো করতে করতে আমার আব্বু মাটি কাটা অবস্থা, অনেক লোক চালাইতো, তো এই পানি, ওই যে মাটি কাটতেছে, পানি উঠতেছে, নিজে হিসতেছে হিসার লগে টাকা ফালাইয়া দিছে। টাকা মানে? মানে ওই যে লোকের টাকা নিয়ে আসছে। আচ্ছা, আসলে হারে ওই হালাই দেওয়ার লগে গেছে। আচ্ছা, অন্যের টাকা, অন্যের টাকা। আচ্ছা, তুই লাগেছে এই যে লোক যখন খাটাইতেছে টাকায়। ও আচ্ছা, এই টাকা তো তখন মানে ওই যখন এই টাকা হারাই লাগছে, তখন নিজে গরু টরু দা আছে মিষ্টি সব দিচ্ছে, কিন্তু মানুষের টাকাতে দিতেইব। টাকা টুকা দিয়া সবগুলো ইয়া করে এখন আমরা খুব একটু কষ্টের ভিতরে আছি। আমরা ভাই বোন 8 জন। ওই সময় ছোটবেলায়? আপনার পজিশন কত ভাই বোনের? আমি তো মিজু। মেজো? হ্যাঁ, আমার ভাই 3 জন, ছোট একজন আর বড় একজন, আমি মিজু। আর বোন আমার বড় হয়েছে 3 জন। প্রিয় শ্রোতা, এখানে একটা বিষয় আপনাদেরকে একটু বলতে চাই। যে ভদ্রলোকটি আজকে এখানে কনফেস করছে, ওনার নাম সুলাইমান, 28 বছর বয়স্ক সুলাইমান। উনি এসছেন সেই নোয়াখালীর কথা থেকে। নোয়াখালী সুমন্নচর থেকে। সুমন্নচর? হ্যাঁ, নোয়াখালী সুমন্নচর। সুমন্নচর থেকে। এই বাংলা বাজার। এই লোকটি আরো একদিন তিনি আসতে শুরু করেন আমাদের এই স্টুডিওতে কনফেস করবার জন্য, এবং
মাঝখানে মোরাজ যে ঝড়টা হলো সেই ঝড়ের পরবর্তী সময়ের গল্প। লঞ্চ না চলার কারণে তিনি অর্ধেক রাস্তা এসে ফিরে যান। আজকে তিনি গতকাল ভোরে সেহরি খেয়ে রওনা দিয়েছেন এবং তিনি কিছুক্ষণ আগে আমাদের এখানে এসে পৌঁছেছেন। তিনি আজকে তার জীবনের কনফেস এখানে করতে যাচ্ছেন। এই কথাগুলো এই জন্যই বলছি, ভদ্রলোকটি চোখে দেখেন না, তিনি ব্লাইন্ড। তিনি আজকে যে কনফেস এখানে করবেন সেটা অত্যন্ত হৃদয়গ্রাহী এবং অনেকের জন্য এটা অনেক বড় লেসন। যারা সারাদিন রমজানের রোজা রেখে ধৈর্য ধরে কষ্ট করে আমাদের সঙ্গে আছেন, তাদেরকে আমি বিশেষভাবে অনুরোধ করব আজকের এই অপ্রিয় সত্যটি শুনবার জন্য। জীবনে যদি কোনো লেসন নেবার প্রয়োজন হয় তাহলে হয়তো এই সুলাইমানের কাছ থেকে আমরা কিছুটা হলেও পাবো। জি। তারপর যখন মসজিদ সব দিয়েছে তখন আমরা খুব একটু কষ্ট চলতেছি। আমার ভাইও কাজ করতেছে, বোনেরা, আমার বোন 2টা বিয়ে দিছে, 5টা বোন 3টা বিয়ে দিতে পারে নাই, খুব একটা কষ্ট যাইতেছে। আমরা কোনো ছোট তো পরে আমার বড় বোন যেটা বিয়ে দিছে, এটা আমরা তো প্রথমবারে আমাকে ছিল বলা লালমোহন থানা। আচ্ছা। তখন ওখান থেকে চর নিজাম কালকিনি ধরে, ওখানে যেন আমার দুলাভাই চলে যায়, ওখানে ইলিশ মাছ আছে না, ইলিশ মাছটা ওই জায়গায় বেশি। আচ্ছা। তো খুঁড়া দিয়ে জাল বইলে মানে মাছ চরের উপরে লাগে। ওই যে ছোট ফলাবানিও যাতে আমি আমার দুলাভাইয়ের সাথে যাবো, আমাকে সংসারে একটু অভাব, তখন বোনেরা আমি চরে চলে যায়। যাওয়ার পরে দি যখন সেই জায়গায় যায় থাকি, থাকার পরে কিছুদিন থাকার পরে দিত ওই যে খাওয়া দিয়ে যায়, সেই খাওয়ার মাঝির লোক আমার বড় ভগ্নিপতির লোক মানে একটু বায়ালা সম্পর্ক। আচ্ছা। তো সে আসা যায় আমাদের বাড়ি, আমরা আসা যায় এই বিলে যাইতেছি আইতেছি। তখন কি একদিন গভীর সম্পর্ক হয়ে গেছে ওই মাঝির সাথে। তখন তার সাথে কি আমার আব্বুর সাথে খুব একটা হয়ে গেছে, কিভাবে কেমনি করে মানে ওই তার সাথে আমার বোন পরেরটা বিয়ে দিল। আচ্ছা। তখন আপনি ছোট না? আমি ছোট। বিয়ে দেওয়ার আমরা তো বুঝি না, তখন বিয়ে যে দিছে কিন্তু আরো 2 বিয়ে করছে, এরপর আমার বাপে বিয়ে দিছে। আমার বাপরে কি করছে কইতে পারি না, কিন্তু আমি কেউরে জানাই না বাপে যে বিয়ে দিছে। আচ্ছা। তার কাজে অফিসে নিয়ে বিয়ে শাদী পরে দিয়ে আপনার জানছি, জানার পরে দিয়ে আমরা তখন এগুলা লিয়ে কান্নাকাটি করতেছি, যাক বাপে দিয়ে গেছে, তো করার কিছু নেই। তারপর রয়েছে চলতেছে এসে তখন আমি কাজ করি, তখন আমার সংসার খুব, কিন্তু আমি কিন্তু লেখাপড়া করি নাই। আমার ছোট ভাই করে না, আমার বড় ভাই করছে, বোন করছে, কিন্তু আমরা করতে পারি নাই অভাবের কারণে। তার কারণে আমরা কাজ করি। আমার যে সিডি চালায় না ভিসিআর, আগে চলতো তোসিবা বা বিভিন্ন সিডিওগুলো চলতো না, বড় বড় ক্যাসেটটি, ওগুলা বাবার জেনারেটার ওই কালকে যেখানে আমি গেছি থাকে, ওখানে ওই খাবার যে মহাজন ইয়া মানে এগুলা চালাইতেছে। তো আমার লোক একজন লাগবে, তাহলে তুই থাকতো, আমি সেখানে থাকি। থাকতেছি সিডি চালাইতেছি, কারেন্ট বিল উড়াইতেছি, তেল বিক্রি করতেছি, তারপরে দিয়ে চাল বিক্রি করতেছি। মনে করেন এটি পাইকারি দিই আমরা। কিন্তু তোল নিতাম মনে করেন 14 টাকা, নিয়ে বেচতাম 16 টাকা লিটার। এই আমার লাগে। তারপর দিতে এরপরে কোনো একদিন আমরা যে মানে আমার মহাজন ছিল, সে কিন্তু আগে খুব অত্যন্ত ওই বোর্ডের কেরানি ছিল। এখন কি কোম্পানি এসে কোম্পানি সিডি মিডি বাজারে জেনারেটার দিছে, দিতে যায় আমরা এখানে থাকি। আমি এখানে থাকি তো আমার মাসে 800 যে সময় যা দেয়, কিন্তু এত নাই। তো আমি আন্না আমার বাবারে দিয়ে আবার এখানে মাঝে মাঝে কি ফাঁকে আমি কাজ শিখি। ওই যে ওয়ার্কশপের কাম, মেশিন এর কাজ করে, ঠিক আছে, এখানে তো জাল্লাঘাট এগুলা দেখি করতেছি, তখন যাই দেখতেছি কোনটা কিভাবে করে, কিন্তু অভিজ্ঞতা করতেছি, কাজ শিখতেছি, এটা শিখতেছি, এই যে গাড়ি চালাইতেছি, জমি টিলা চালাই, সবগুলা কি কাজ শিখতেছি। সেদিকে ওইদিকে সিডিও চালাই, এগুলো শিখতেছি, এগুলোকে বুঝতেছি না। তারপরে যখন এগুলা করতেছি করতে করতে হঠাৎ কালকিনি চর মনে করেন ওই বরিশালতে বিভিন্ন জায়গাতে লঞ্চ যায় মাছ কিনি, হঠাৎ মানে কালকিনিতে টাকা দিতেছি। আচ্ছা। তখন চরে গেছে পুলিশ, চর নিজাম কালকিনি। যখন পুলিশ গেছে, আমি আমারে বলে তুই বোড়া যায় 2টা মাছ নিয়ে আস। আমি যখন মাছ লাগিয়ে গেছি ওদের ভিতরে ফাড়া দিছি, এই বড় বড় বগি, মানে আমি যদি একা করি, ওরা তো মানুষ অনেকজন, ওরা কিন্তু আমার মারিয়ে ফেলবে। আমি আস্তে 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 কই ভাই মাছ লোক কই, আর তাকাই দেখতেছি এর ভিতরে কি কারণ জালের ভিতরে দিয়ে। আপনার তখন বয়স কত আনুমানিক? আমার এই সময় বয়স অনুমানিক 15-16 হবে। 15-16 বছর। হ্যাঁ, আমি কিন্তু পুরা বুঝি। ওই এখানে দেখতে এখানে একটানা 8 বছর ছিলাম। তখন এটার পরে আমি মাছটা লইয়া তাড়াতাড়ি আইতেছি, আবার ভয়ে কাঁপতেছি, কাঁপতে কাঁপতে আইলাম, গেলাম গুদিয়া লাগার মাছ দিলাম, মাছ আমি আর যাবো না, এই বোরে 800 টাকায়। কাকা তুই আবার যাই কেন, আইবার লাইলে আমার মারিয়া ফেলাইব। যে গেছি, যাওয়ার পরে দেখি সব দিকে লোকজন আয়া করে দূরে ফেলাইছে। একজন একদিকে দৌড়াইতে সালাম করে দিছে। যাক, এটাতে গেছি কে, যাওয়ার পরে দিয়া করে ধরে মাইরা ধরে ওর সমস্ত রাখিয়া পুলিশ এসে করে সালাম করে দিছে। কি ধরা পড়লো ওখানে? ওখানে মেলা জিনিস পাইছে, বগি, তারপরে এই
পিস্তল, মানে বহুত কিছু দোনালি। মানে এগুলো তো আপনি এর আগে দেখেননি কখনো? এর আগে আমি আর দেখিনি, এটি দেখে আমি ভয় খাইছি। মানে কোথায় 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 পেলো এগুলা? এগুলো ওই বোটটার ভিতরে পাইছি। বোটটার ভিতরে পেলো? হ্যাঁ। ওই বোটে কি আপনি ছিলেন? ওই বোটে আমি ছিলাম না, মানে আমি তো বিজিআর চালাই। আচ্ছা আচ্ছা। ওই বাজারের জেনারেটর, মানে আমার ওই গদি আছে, পুলিশ আছে, চেয়ারম্যানের গদি আছে, চেয়ারম্যানের ছেলে বাড়াইছে দুইটা মাছ নিয়ে আমার কথা কইছি। আমি গেছি আনতে যাই, এগুলো দেখে হারাই বললাম। বলার পরে তখন হ্যাঁ বললো ওই আরো লোকজন আছে, এখন ডাক দিয়া বললো যে এমনি তোমরা চলো, পুলিশ বাইরে তো বোট দিয়ে ঘেরাও করবে, আমরা তোর থেকে যাই অপরে ঘেরা হলাম। ঠিক আছে, কিন্তু এইভাবে ধরছি, ধরার পরে দিদা রয়েছে চলতেছি, আমরা এখানে ব্যবসা করতেছি, করার পরে দিয়ার ভিতরে নামলো আবার ডাকাত। এখন এখানে কিন্তু ডাকাইতে দুইটা ভাট হয়ে গেছে। খুলনার থেকে গেছে ফারুক, এনে আছে আলী, আর আছে কালাম। এরা কিন্তু দুইটা ভাট, কালাম আলী আছে ভগ্নিপতি বনাই, আর খুলনার থেকে গেছে ফারুক। এরা কিন্তু স্ত্রীর বিরুদ্ধে করে, আর ওরা করতে গেছে কি ভোট দেয়া, একলগে বাইজে গেছে দ্বন্দ্ব। আমি কিছু, আমি তো ভয় পাই, আমি বলে যা আছে আমি কেডি সব থাকবে, আমি তুই চলে গেছে। আমার ওই যে বেজিরা ইয়া বোট বেজে সৌদি চলে গেছে, কথা বুঝছেন। আমি এগুলা তুই আয়া পড়ছি ভয়ে, আইসা দেশে রয়েছি যে ইয়ার ভিতরে ওরা ওই দুই দলে গন্ডগোল বাজি, ফারুক মারা গেছে সিরিয়াস ভাবে, ফারুক মারা গেছে পুলিশের বিরুদ্ধে সিরিয়াস ভাবে গন্ডগোল চলতে আছে। সরি, আমি ভয়ে চাই না, তখন আমি কি থাক, আমি যেমন হয়ে গেছি বিদায় হয়ে সবকিছু বিক্রি করে গেছি গিয়ে দেশে বই। তখন ভারত গেছে বিক্রি করবো, কি করবো কোন এই এখন কি খানিকার পরে মেশিন স্টার্ট দিই, মোবাইল চালাতে স্টার্ট দিই, এটা করবো না হলে দিয়ে থাপটা সোফা লাত্তি উষ্টা। আচ্ছা, কথা বুঝছেন। এখন কি করবো, না দিয়ে পারি না, নাহলে মারিয়া ফেলাইবো, কথা বুঝছেন না। আমাদের সামনে মানুষের জবাই করে টুকরা টুকরা করে বাঘ বসায়। কি বলেন ভাই? বাঘ বসায়, কথা বুঝছেন, এরকম জবাই করে। তো আমি কি করবো, আমি আর সরে এইটা দেখে ভয়টা যায়নি। আয়া পড়ছে আমার ভগ্নিপতি, আয়া পড়ছে কেউ নেই, আমার সরতে চলে আসে, চলে দেশে একবারে সব চলে আসে। আমার ভগ্নিপতি খালি খাবার টালারটা চালা, আর কেউ না, আমাদের সব চলে আসে এগুলো দেখা। আসার পরে দিয়ে আমি দেশে এলাম, দেশে আমার আব্বা মারা গেছে এর ভিতরে, কিন্তু আমরা এতিম হয়ে গেছি, অসহায়, আমি তো কেউ নেই। তখন আমার বড় ভাই বিয়ে করছে, ছোট ভাই কিন্তু আমার আগে বিয়ে করছে। বিয়ে করার পরে আমার আব্বা যখন মারা গেছে, আমার ভাই ঢাকা ছিল, আমার ভাই ইচ্ছে করলে আমার আব্বুরে মারে দিতে পারতো, যায় নাই। ছোট ভাইয়ের কোনো খোঁজ ছিল না, আমি যতটুকু ফারছি আমার আব্বুরে নিয়ে মারি দিছি। দিতে যায় আমার আব্বু দোয়া আছে আমার উপর, তার কারণ আমি ভাসি আছি, নাহলে আমার বাঁচার কথা না। আব্বা মারা গেছে, মারা যাওয়ার খাওয়া দাওয়া দিই। যাক, এখন আমি একটা ওই যে খুলনা মাছের চাষ করে না, পোলদা খোলা চিংড়ি, এই রেডির ব্যবসা করতেছি 3 জনের শেয়ারে। তো কিছু টাকা পাইছি, পাওয়ার পরে বর্ষা আবার ইলিশ, আমাদেরকে ইলিশটা চলে। তখন আমি ছোট একটা বুট করছি টেম্পু, ওতে 4-5 জন পাওয়া যায়। তো এই বছরে আমার বাইহুদ্দে আমরা 3-4 জনে পাইছি। তো বাড়িছে আমার 1 লাখ খানিকটি হয়েছে সববারে দিয়ে টিয়া। এটা রাখি আবার পরের বছরও পাইছি। 2 বছর পাওয়ার পরে আমার 3 লাখ 3.5 লক্ষ টাকা আমার নিজের ক্যাশ হয়ে গেছে। আমার বাপের 1 করা জমি আমাদের নেই। আমার আব্বা মারার আগে দিয়ে শুধু একবার 1 গুন্ডা জমি কিনে দিয়ে গেছে। আচ্ছা, তারপরে আমার আব্বু খায়া গেছে, এমিলে আমার আবার ওই দাদা গো ভেতরে বাইকনারা হ্যাঁ একেবারে টানিয়ে নিছে, আর আমাগুলো তো কেউ টানবে না। তখন যার টানাতে যখন আমরা এই অবস্থা, তখন আমি আইছি ওই টাকা ওই না, ওই যে বাগদা ব্যবসা করি, প্রায় 20,000 টাকার মতো পাইছি। বাগদা মানে কি? মানে বাগদা, হলা চিংড়ি, গোলদা। আচ্ছা, এগুলো ব্যবসা করে 20,000 টাকা লাভ? হ্যাঁ, 20-25,000 টাকা লাভ হয়েছে। খেয়াল নাই। তখন আইসি দেশে গিয়ে মা আছে তো, মায়ে আর তো কেউ নেই, মা আমি নৌকা করুন। তো নৌকা করলে তাহলে তোর তো টিয়া আছে না, মা এইটা পাইছি, আর আমরা যদি কম তাহলে করুন, করালাম আমরা। তো এই লোকজনের 1,000-2,000 করে দাদন দেওয়ান লাগে, মানুষ লাগে। নতুন নৌকা কিনে আনতে হয়েছে, নতুন মেশিন, নতুন সবকিছু দিয়ে নামাইছি। নামাই মনে করেন আমি কিছু টাকা পাইছি। আচ্ছা, 2 বছরে পায়া এখন আমার ভগ্নিপতি একটা বড় ভাষণ, মানে বড় ভোট, আর আমারটা তো ছোট। তাই আমার বুদ্ধি দিলে যে তুই একটা ভোট কর, ঠিক আছে। আমি এত ছোট মানুষ দিয়ে ভোটটা করি, তাহলে তো মানুষের চোখে করি যাও, মানুষের চোখে করে দিলে তার আমার বাসন নাই, চাই না আমার। কিন্তু ভোটটাও না করি, আমার এই ভোটটা করে কি হবে? এটা বড় ভোট, মাছ বেশি পাবে। আচ্ছা, মাছ ধরার ভোট, মাছ ধরার বড় ভোট। আচ্ছা, তখন ভোট করছি, ভোট করতেছি, মাঝি রাখলাম। কত টাকা গেল আপনার ভোট করতে? হ্যাঁ, করতেছি, মাঝি রাখলাম 1.5 লক্ষ টাকা দাদন। আচ্ছা, মানে 20 জন মানুষ মাঝে শুদ্ধ 1.5 লক্ষ টাকা এক সিজন বাইব 6 মাস। এবার নামলাম ভোট করতাম, ভোট কিনলাম 2.5 লক্ষ টাকাতে। গিয়ার মেশিন গেল 80,000। এত টাকা আপনি পেলেন কোথায়? তো বলতেছি 80,000 কত, এই 80,000 টাকা মোট টোটাল ভোট করতে 18-19 লাখ টাকার মতো গেছে। 18-19 লক্ষ টাকা? হ্যাঁ, 18-19 লক্ষ টাকা গেছে। আমাদের গাড়ে দাদন দেয়,
এখন আর কেউ বলে আড়তদার, কেউ বলে দালাল। দাদন দেয়া মানে কি, মানে সুদের উপর টাকা দেয়? না, দাদন বলে যে গাড়ি ব্যাপারী আছে, আচ্ছা, মাছ ব্যাপারীরা দাদন দেয়। এরা 5 লাখ 10 লাখ মানে 2 লাখ 3 লাখ মানে বোট বুঝি দাদন দেয়। জি। তখন আমার বোর্ডে আমারও দাদন দিল 3 লক্ষ টাকাতে। আমি একজনের তুলেছি 3 লাখ, আবার তুলেছি 2 লাখ, আর বাকি টাকা দিন দেনা করিয়া মনে করেন আমাদের এসে আবার ওই ভাগের উপরে আবার ধানের উপরে বিভিন্ন দিনের টাকা দেয় এই বোটা লাগে ইমিলে লই আমি মনে করেন সবাই লইয়া মিনিস করছি, লইয়া বোট নামাইছি। 2 লাখ সুদের বোট নামাইতে যায় আর নামাই 2 টিকিট দিয়েছি, 2 টিকিট আলো না বলে 2.5 লক্ষ টাকা মাছ বেচাইছি। যাক মোটামুটি আবার নতুন জাল করতে আমার পরে 1 লাখ টাকা চলে গেছে, ভাগে করে দিয়া দিছি। দেওয়ার পরে চলে জিয়ারে দি বোট বাইছি, জিয়ারে মাঝি রেখছি। কিন্তু টাকাটা পেলেন কোথায় আপনি এত টাকা? ওই যে আমার তেনা ছিল 3 লক্ষ টাকা। আচ্ছা, আরো দ্বারা তুলেছি 3 লক্ষ টাকা। ধার ধুর করে আপনি বোটটা করেছেন? বোটটা করছি। আচ্ছা, পয়েন্ট রাখেন প্রিয় শ্রোতা, যেই লোকটির আসলে দিনমজুর পরিস্থিতি, সে 3 লক্ষ টাকা বিভিন্ন কাজকর্ম করে, বিভিন্ন প্রতিকূল পরিস্থিতির মধ্যে কাজকর্ম করে, সে কোন রকম আরো প্রায় 12-13 লক্ষ টাকা ধার দেনা করে, এটা কত বড় রিস্ক হতে পারে তার জন্য। সে একটা বোট তৈরি করেছে এবং সেই বোটটাই হচ্ছে তার জীবন মরণ। ওকে, তারপর আমি এই বোটটা নিয়ে আসি। এই বোটটা যখন সবকিছু করছি বোটার পরে করার পরে আমি আসি বোটটা নিয়ে, যাক মাঝি টানি যে মাঝি রাখছি, যে মেন মাঝি এই প্রস্তাব দিয়ে বলে আমার তো কয় না, আমার ওই বাইরে মনে করেন বন্ধু বান্ধব চলে যান, আমার তো কইতে সাহস পায় না, কারণ ওই কইতেছে আমার ভাগ্নি বিয়ে না দিলে ইয়ে করবো না, আমার বোট পাইব না। আমি কি বাজি যদি না পাই এমন তেন কিছু হয়ে যায় না, আমি বোট পাই আমার ভাগ্নি বিয়ে দিতেই এমন তো কিছু না। কিন্তু ওই লোকটার চরিত্র খারাপ, ওই লোকটার চরিত্র খারাপ, ওইও ডাকাত। তখন তো আপনি মানে চোখে দেখতেন? হ্যাঁ, চোখে দেখতাম ভালো। আচ্ছা, তখন আমি করতেছি করে ওরে তো আমি দিই নাই, তার কারণ ওই কি করছে তাকে তো গেছে আমার আবার সিজন আছে, বোট নামাইছে, ওরে জাল টাল নতুন সম্পূর্ণ সব করে দিছি। বোটটা নামাতেন কোথায়? এই সাগরে যায়, সাগরে উপরে থাকতে অন্ত 2 লাখ সিজনে তো কাম নাই, বর্ষা আছে না, এটা ইলিশ মাছটা ধরা, ওই বর্ষার সিজনে ইলিশ মাছ ধরা। হ্যাঁ, বর্ষাত নামাইছি, আবার মনে করেন তেল টেল দিয়ে মনে করেন ইয়াটিয়া দিয়ে মিশিং এর কাজ টাজ করে একবারে ওকে করেছেন, এটা দ্বিতীয় মাঝি রাতে উঠাই দিয়ে দিছি, আবার সময় পরে আপনার বুঝাই দেবো। এখন কি আজকে থেকে মাঝি? আচ্ছা, তখন যখন দিয়ে দিছি আমরা, তখন কি মাঝি ওই বোটের বিনিময়ে কি আপনাকে মাছ দিত নাকি টাকা দিত? বোট দিয়ে হেরাতে দিছি, হেরাতে মনে করো 5 লক্ষ টাকার মাছ বানছে, 2.5 লক্ষ টাকা আমার। ও আচ্ছা, 2.5 লক্ষ টাকা ওকে সবাই। তো আপনি বুঝতেন কিভাবে যে সে 2.5 লক্ষ টাকা 5 লক্ষ টাকার মাছ ধরছে? মাছটা তো আইনা দিতে হবে, যখন আমরা তো 3 লক্ষ টাকা দাদন লইছি না, আমরাও আবার ইন্টারেস্ট আছে, আমরা কাছ থেকে 3 লক্ষ টাকা দাদন লইছি, মাছটা নিয়ে আমার কাছে দিতে আমরা শতকে 10 টাকা আর দাঁড়ি খেতেন, শতকে 10 টাকা, হাজারকে 100 টাকা। এটা তো পুরো রক্ত চোষার চেয়ে বেশি। আরে শুনে না, এখন আমার কাছে দিছি না, আমরা তো নিচে আমরা মাছটা দিতেছি না, আপনি একরকমের খাইতেছেন না, তো আপনি হিন্দু 100 নেন না, আবার মাছ অন্য জায়গায় চলে, যদি আলি যদি চলে 1000 টাকা, আপনার দিতেছেন 600 টাকা 400 টাকা 800 টাকা হাইস্ট, বা 700 টাকা মিলিয়ে দিতেছেন, নিয়ে বিক্রি করতেছেন, আপনি কয় পদে লাভ খাইতেছেন, মানে 2-3 জায়গায় সে লাভ করতেছে, কিন্তু টাকা নিচ্ছে আপনার কাছ থেকে, মাছ কি তার কাছেই বিক্রি করতে হবে? তার কাছে করতে হবে, টাকা নিচ্ছি না তার কাছে। চিন্তা করে দেখুন এক্সপ্লয়টেশনটা কত ভাবে হয়। একজনের কাছ থেকে সে ধার নিয়েছে, সেই ধারের উপরে তো তার 10% ইন্টারেস্ট দিতেই হবে, প্লাস আপনাকে মাছটাও তার কাছে বিক্রি করতে হবে। এবং ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে, মাছের দাম যদি অন্য কোথাও 1000 টাকা হালি হয়, তাহলে তার কাছে আপনি বিক্রি করতে বাধ্য, সে কখনো 600 টাকা দিবে, কখনো 700 টাকা দিবে, এবং সেই মাছটা সে কিনে নিয়ে গিয়ে অন্য কোথাও আবার সে 1000 টাকা করে বিক্রি করছে। তার মানে সে কত প্রকারের লাভটা করতেছে, এবং এই জন্য খুব সহজে বোধহয় আপনাদের ঋণও পাওয়া যায় নাকি? হ্যাঁ, তার কারণে মনে করেন আপনি প্রথম, আমি একটু বলি, এই যে ধরেন আপনি যে মাঝির কাছে দিলেন, সে যদি আপনার মাছগুলো ধরলো, সে চুরি টুরি করতে পারে না? অনেক সময় চুরি টুরি করতে পারে, অনেক সময় করতে। আমার ভগ্নিপতি আছে না বোটে, ও বোটে ভগ্নিপতি থাকবে। হ্যাঁ, ভগ্নিপতি একজন থাকবে, আত্মীয়স্বজন থাকবে, আর মাঝে মধ্যে তো আমিও যাই। তো আপনার বোটের এক্সপিরিয়েন্স গুলো একটু শুনি। হ্যাঁ বলেন। তারপরে যখন বোটে আমি দিলাম মাছ দিতেছি, এখন একদিন মাছ লেগেছি, আমি তো বোটে গেছি, মাছ নিয়ে এসেছি, মাছ ওই সময় মাছ নাই, মাছের দাম বেশি। আচ্ছা, আমাদের মাছ তো 700 টাকা 600 টাকা হালি। আমি মাছটা লয়ে গেলাম, আর আমার মাঝি তো হয়েছে আবার ওই বললাম না, ওই কিন্তু ডাকাত, আর ওই মাছে গুলো বেচুন না, এর কমিশনে দুম, এত আর তার কিছু পাইব না, রাগ করে এনে আরেক জায়গায় মাছ বেচে 90,000 টাকা, অথচ এনে মাছ বেচাই আমার 50,000-55,000 টাকা। আচ্ছা, ঠিক আছে, মাছ বেচার পরে এই যে মাছটা বেচার পরে থেকে এই আমার পিছনে লাগছে কে? দাদন ব্যবসায়ী, যার কাছ থেকে আপনি ঋণ নিয়েছেন। হ্যাঁ, লাগছে। আমি পরবর্তীতে বোট নামাই নদীতে গেছি, আমার 1 পাট জাল 3.5 লাখ টাকা, মানে একবার খরচ যায় করতে, পুরা জালটা শেষ, সব ভর্তি হয়েছে সিঁড়ি, আবার নতুন করে করতেছি। মানে জাল ছিঁড়ে গেল? হ্যাঁ, ছিঁড়ে গেছে, ওই চরের উপরে উঠতে গেছে তুফানে। হ্যাঁ, তুফানে সব চরের উপরে উঠতে সব সিঁড়ি বিড়ি। জালের দাম কত ছিল? জাল 1 কেজি জাল 300 টাকা। কত টাকার জাল ছিল? 6-7 মন জাল লাগে।
বট লাগা 7 মন জাল, বট লাগে 14 মন, 10 বট 12 বট। বট মানে হচ্ছে যেগুলো ভেসে থাকে? হ্যাঁ, মোটা মোটা। আচ্ছা, 12 বট। সব মিলে আপনার জাল কত টাকা খরচ হয়েছিল ওখানে? 3 লক্ষ টাকা। এটা হিসাব, এক পাট জাল করতে 3 লক্ষ টাকা লাগে। 3 লক্ষ টাকা লাগে, এবং এই 3 লক্ষ টাকায় এক রাতেই শেষ হয়ে গেল? এক রাতে 1 ঘন্টার বিনিময় শেষ। 1 ঘন্টার বিনিময় শেষ। আবার জাল টাল করছি, করে নামাইয়া আবার এবার নিজে। আমাকে একটু বলেন তো, আপনার একটু এই জায়গাটা থেকে আমি ফিরবো, কিন্তু আমার খুব কৌতূহল আছে। আমরা তো ঘরে বসেই মাছটা খাই, এই ইলিশ মাছ বা বড় বড় মাছ, নদীর মাছ, হ্যাঁ, আমরা বাজারে গিয়ে কিনে নিয়ে আসি। বড় বড় সুপার মল, শপিং মলে যারা ঢাকা শহরে আছেন তারা যান, ওখানে কিনে নিয়ে আসেন। কিন্তু এই মাছটার পেছনে যে কত গল্প লুকিয়ে আছে, সেটা আজকে যাহা বলিব সত্য বলিব যারা শুনছেন তারা বুঝতে পারবেন। এই সোলাইমান আজকে এখানে কনফেস করতে এসেছে নিজের জীবনের অপ্রিয় সত্যগুলো। এখন পর্যন্ত আপনারা ব্যাকগ্রাউন্ডে আছেন। সোলাইমান ভাই, এই যে মাছ ধরার বিষয়টা, সমুদ্রের ভিতরে যে যান, দুই একটা অভিজ্ঞতা আমাদের কাছে একটু শেয়ার করবেন, কি হয়? সামনে আসতেছে না? আচ্ছা, ঠিক আছে, বলা আছে। তখন আমি মনে করি জাল ছিঁড়ে গেল। হ্যাঁ, জাল ছিঁড়ে গেছে। জালটা নিয়ে করে নিজে গেলাম নদীতে গেলাম। নদীতে মনে তো রাগ, এত টাকা, অনেক টাকা নিয়ে গেছি। এবার এই যে আমি হিসাব করছি, আমি 20-22 লক্ষ টাকা দেন হয়েছি। ওরে বাবা! তখন যখন নিজে গেলাম, যাই আমার বোট চালান দিলাম। প্রত্যেকটা ট্রিপের না আমার মনে করেন সাগরে যাইতে হইলে নিম্নে বলে কম টাকার বাজার নিছি 1 সপ্তাহ 70,000 টাকার বাজার বা 50,000 টাকার বাজার একবারে করে নিতে একবারে তেল চাল 3-4 20 জন মানুষ তেল ভরতে হবে। এই বোট চালান দিলাম, লাল পানি, নীল পানি, হলুদ পানি। এরকম পানি কি আসলেই আসে নাকি, লাল পানি নীল পানি? এই পাখি মাছের পাকা আছে, উঠতেছে যাইতেছে, দেখা যাচ্ছে কোন জায়গায় কি পানি। তাই নাকি? সব মানে ঝাঁকে ঝাঁকে মাছ দেখা যায়? হ্যাঁ, ঝাঁকে মাছ দেখা যাচ্ছে। তো আমার ওই মাঝিটা আবার একটা স্টোর হইলে কি, ওর একটা অভিজ্ঞতা আছে। অভিজ্ঞতাটা হইলে কি, কোন জায়গায় দিয়ে মাছটা, কোন পানিটার মধ্যে মাছ, কোন পানিটা আসে ওই কিন্তু কইতে পারি। আচ্ছা, মানে পানি দেখে আপনারা মাছ ঠিক করেন? পানি দেখে এই জাল মারে। এই গেলাম চালাইতে মনে করেন আজকে সকালে বোট ছাড়ছি, দেন আজ সারাদিন চলছে, এই রাত্রে সারা রাত চলছে। আচ্ছা, আমাকে একটু বলেন তো, এই যে আপনারা যান গভীর সমুদ্রে, আপনাদের কি দিক ঠিক থাকে? আপনারা কই যাচ্ছেন? কম্পাস আছে না, ওই কম্পাস দিয়ে দেখে বোঝেন? কম্পাস দিয়ে যাওয়া লাগে। কম্পাস দিয়ে আপনারা দেখে কোন এলাকায় চলে যাচ্ছেন, বাংলাদেশের বাইরে চলে গেলেন কিনা, কখনো হারাই গেলেন? কম্পাসে করতে পারি, আমরা তো দেখি এই যে জাহাজগুলা দেখতেছি না। আচ্ছা, এই যে ট্যাঙ্কার গুলা, জাহাজগুলা, ওগুলো দেখে আমরা বামবাসি করতেছি। আবার বাম পানি, বাম মাপি, কত বাম পানি। বাম মানে আমি তো পুরন আছে, এগুলো মাপার মতো নিয়ে আসিল। মানে পানি দেখে বোঝেন যে আসলে কোথায় কি আছে? হ্যাঁ। আচ্ছা, তো এটা একটা বিষয়। আরেকটা বিষয় সেটা হচ্ছে যে যারা আসলে মাঝি তারা হয়তো বা শুনে বুঝতে পারবেন যে আমি আসলে কত ইজি কোশ্চেন করতেছি, কিন্তু আমাদের মতো ডাঙ্গায় যারা থাকে তাদের জন্য একটু কোশ্চেন করার মতোই, সে কারণে কোশ্চেন গুলো করা হচ্ছে। তো এই যে পানি দেখে মাছ বোঝেন, যে এই পানিতে গেলে ওই মাছ, ওই পানিতে গেলে ওই মাছ, আপনাদের মূল টার্গেটটা কি থাকে? ইলিশ মাছ? ইলিশ মাছ আমাদের টার্গেট তো জালে, তো ইলিশ জাল, ইলিশ জাল, ইলিশ জাল। আমার টার্গেট তো ইলিশ মাছের, আর তো অন্য কোনো মাছের টার্গেট নাই। তারপরে কত জাতের মাছ পাবে সাগরে, এক কই মাছ পাইবে এরকম বড়, এরকম বড়, এই বড় বড় এক মাছ দেখলেও ভয় পাওয়া যায়। তো মাছ তুলে কি করেন আপনারা? ফ্রিজ আপ করেন? ওই আমরা ওই বরফ দিই, কলস্টার আছে ভিতরে, তো ফাঁকা কলস্টার। আচ্ছা, বরফ দিয়া যায় সম্পূর্ণ। সবকিছু তেলের উপরে, সবকিছু তেলের উপর চলতেছে? হ্যাঁ, মানে বরফ ঠান্ডা রাখা, মেশিন নিয়ে করা সবকিছু? বরফ তো গ্যাসের থেকে বললে আমরা ভিতরে আবার কলস্টার করে নিছি। আচ্ছা, এটার ভিতরে বরফ ছাড়া গলা না। আচ্ছা, ঠিক আছে, বলেন তো, আপনি মাঝির কথা বলতেছেন? হ্যাঁ, তারপরে যখন গেছি মাঝি গেছি সকালে, রাত এক রাত, একদিন পরে আনা আমার উড়ি। আমি তো সুগান উঠটা আমি কই না কি আমার আসল এই সালান দিল, মারলো। আমি কি মিয়া কি মধ্যে জাল মারলেন? এটা তো আসতে আরেক জায়গা। জাল মারতে কতদিন লাগে বা কতক্ষণ লাগে? 1 ঘন্টা 1.5 ঘন্টা লাগে। আর জাল তুলতে সময় লাগে 3-4 ঘন্টা জায়গা। আচ্ছা, জাল মারলেন, তারপর মারছে এই মিলে জাল মারে আমরা জাল টানছি, একটা না দাম মারলা যেত মাছ 1.5 পোনা আইছে। 1.5 পোনা মানে? মানে 20 আলি 1 পন। ও, 20 আলিতে 1 পন, আর আমরা 2 পন 2.5 পন এই বিলে এটা এইসব 20 আলিতে হয়েছে 80 হয়েছে 1 পন। আচ্ছা, 1.5 পন মানে 100টার মতো ইলিশ মাছ ধরছেন। এগুলো সাইজ কেমন ছিল? এগুলো সাইজ বড় বড়। আচ্ছা, ঠিক আছে, ওকে। তখন মাছ ধরার পরে 2-3 ট্রিপ দিছে, আর আমি দেখতেছি আমার আলাদা তো মোটামুটি দানা কিছু কমছে। মানে আপনি যখনই মাছ ধরেন তখন মাথায় রাখতেছে দেনা কিছুটা কমে যাচ্ছে। ওকে। তারপর যখন কমতেছি, এর ভিতরে আমার মাঝি কি করলো, যখন নদীতে মাছ হয় সে যায় পরে, নদীতে যায় না। আচ্ছা, আর যখন মাছ না হয় তখন নদীতে যায়। প্রত্যেকটি এবার আমার লসখানা ফেলাইতেছে। তখন কি করছে, আর আমি থেকে টাকা নিছি না, আর আপনি কি করছেন, দিচ্ছেন বোট আটকে, যে এরা মাছ ধরবো না, বোট টাকা দেবো, আমার টাকা দিতে হবে। এখন ওই ভিতরে আমি টাকা পাই, এখন তো টাকা দেওয়ানোর সময় না। এর ভিতরে যখন বোটটা আটকাই দিছে, আমার ভগ্নিপতি কি করছে, যাবি নিছে যে বোটটা
আমি ছুটাই দিই আর মাছ টাছ ধরি আস্তে আস্তে দিই। আমি আমার ভগ্নিপতি বললাম যে না, এই কিন্তু আমার লগে একটা ফাট লইবে, আপনি কিন্তু এর বোর্ডের স্ট্যাম্প দিয়ে ভোট লই দিন না। কিন্তু আমি তো জানি এত আমার লগে ফাট লইব, এত কিন্তু বিভিন্ন দিকে লাইন, আমি জানি না এত আবদার। তখন আমি আমার ভগ্নিপতি না শুনে নাই, না শুনে নাকি এই স্ট্যাম্প দিয়ে ভোটটা চাই, আপনি ভোট ছুড়েছেন, ভোটটা আমি করছি, আমার ভোট আমি যদি নিতে পারি নিমু, না হলে থাকবো, আপনি কিন্তু ছুটেন কা। এটা দিয়ে আমার ভগ্নিপতি খুব বাড়াবাড়ি হয়েছে। বাড়াবাড়ি পরে আমি কইলাম যে ঠিক আছে আমরা ভোট ছুটেছেন, ঠিক আছে তুই চালাই যদি মানুষ ইয়া কমাইতে পারে স্যার, আমি না আমি ইয়ে করতাম না। তারপরে গেছি 2-3 টিভি গেছি, যাইতে যায় ভগ্নিপতির কথা, মানুষের কথাবার্তি, মন মানবতা তেমন একটা ভালো লাগে না। গেলাম সিটাং আমি যে তোরা ভোট ছুটেছে, তোরা কামাই দিদি করে যদি ডিটেলস দে, মানুষের ইয়ে কথাবার্তা আমার তো ভালো লাগে না, আর দিন দেনা খুব একটা সিরিয়াস খারাপ লাগে। তোরা আমি থাকলে তো মানুষের জ্বালাইবো, তাহলে জ্বালাইবো না। চান এদের একটু রহস্যতা আছে। আমি যখন গেছি গিয়া আমার 2 ভগ্নিপতি একসাথে ভোটটা আসলে আমার মার নামে ইয়ারা স্ট্যাম্প করে গেছে। আপনার মার নামে মারতে চলিয়ে গেছে। ও আপনার মার কাছ থেকে এই বোর্ডটা নিয়ে নিয়েছে। আমরা ব্যাকগ্রাউন্ড অফ দ্য স্টোরিতে আছি প্রিয় শ্রোতা। প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন সুলাইমানের জীবনের অপ্রিয় সত্য। আমরা এখান থেকে আবারও ফিরে আসতে চাই, তার আগে ছোট্ট একটা বিরতি নেব, মাত্র 4 মিনিটের ব্রেক। আর আজকের এই অতিথিকে যদি আপনারা দেখতে চান, চলে আসতে পারেন আমাদের ফেসবুক পেজে। ফেসবুকের ঠিকানা www.facebook.com/kibria.rj। আমি আবারও বলছি www.facebook.com/kebria.rj। পেজটি আছে RJ কিবরিয়া নামে। অ্যান্ড প্লিজ লাইক দিস পেজ। ফিরে আসছি ঠিক 4 মিনিট পর। রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ। রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ। 4 মিনিট পর আরো একবার ওয়েলকাম অ্যান্ড মোস্ট ওয়েলকাম। রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিবতে RJ কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে। সুলাইমানের জীবনের অপ্রিয় সত্য শুনছেন প্রিয় শ্রোতা। আমরা কথা না বাড়িয়ে সুলাইমানের কাছে আবারও ফিরছি। হ্যাঁ সুলাইমান, আমরা যেখানটায় ছিলাম তারপর আমার স্ট্যাম্প করে নিয়েছে আমার কাছ থেকে। আমার স্ট্যাম্প করে নিয়েছে, তাহলে এডিলে ইয়া করতে ভোটটার নাম কার নামে ছিল? আমার আমুর নামে। আপনার মার নামে ছিল? আচ্ছা, আমার মার নামে। তারপরে যখন এগুলো হয়েছে আমি তো কিছু কই নাই, যাক এটা তো নিচে যাক, এটা কি এগুলো খাইবে, এগুলো মনে হয় মানুষের দিন দেন না সাফে, এলাই এখন আমি লেগে গেছি। তাহলে আমি আর কিছু কই না, তারা কামাই করে চলতেছে। ওই এর ভিতরে ওই যে আমার আগের মাঝে কি করছে কথা একটা আগে কই রাইছি। ওই মাঝে কি করছে, যখন আবার ওইজন গেছে ওই বোট আটকেছেন নামনে, আমরা তো গেছি মাছ আমরা দিব, কিন্তু বোটটা ছুড়ে নিয়ে আবার 1.5 লক্ষ টাকার মাল বাইরে বিক্রি করে লাইছে। ওহো, যখন বাইরে বিক্রি করে লাইছে, এইবার কি আর একটা ভেজাল বাজছে না, তো ভেজাল বাজতে দেয়। এবার আবারও কি বিশাল ভাবে একটা শালির বিচার ওখানে পরে দিব, এই মাঝি মারিয়া দিলে আমার 1.5 লক্ষ টাকা নামি গেল গা। আচ্ছা, যাওয়ার পরে যাক আবার নতুন করে একটা মাঝি লইছি, আবার নদীতে গেছি। এই হবে আঙুরে শুনিয়ে পা, নদীতে গেছি এই ডাকাত পিঠা মাছ তেল চাল সবকিছু উঠে দিয়ে গেছি। আচ্ছা, মাটিও আছে, মাটির কত প্রকার কয় আছে। আচ্ছা, বোট নিয়ে গেল, ছুড়ে নিতেও 2 লক্ষ টাকা। আর বোট জাল টাল যা আছে সব ব্যক্তি এই মিলে কি গেছে না আজকা জি দিয়ে আপনি একটা কার্ড দিয়েছেন, ডাকাইতের একটা কার্ড দেয়। কার্ডটা নিয়ে আসছি। ডাকাতেরা কার্ড দেয়? হ্যাঁ কার্ড দেয়। কিসের কার্ড এটা? এটা নদীতে ডাকাইতে হাত ধরবে না, এই কার্ড দেখালে আর ডাকাত ধরবে না? ইন্টারেস্টিং তো। আনছি আর মজা তো সামনে আসতেছে, আপনি শুনুন না। তখন যাক মাছ খাওয়ার পরে যাক আরো 2 লাখ টাকা দিব, ছুড়ে আনি জাল টাল আবার গেছি নদীতে। 7-8 দিন লাগছে এগুলো ঠিক করতে, যাই আবার 50,000 টাকা বাড়া দিয়েছি, আবার নদীতে গেছি। আবার আজকে গেছি না, 7 দিন পর আজকে গেছি না, আবার আজকে গেছি। ওই আসলে আমরা তো বাত্তি দিই, বাত্তি দিয়ে আস্তে আস্তে আমরা জালের কাতারে আই কান্দি মারি যায়, পড়লো মারি দিয়ে পিডা আর কোন পিডা। কিন্তু ওদের দেখে বোঝা যায় না যে এটা ডাকাতের নৌকা? কেমনে বুঝছেন, বড় তো অভাব নেই নদীতে। আর বুঝিয়া যাই হারা নদীতে জাল না, জাল ওই 3-4 লাখ টাকা জাল হালাইতে যাবো না। ও না, তখন মারি কারে কয় পিটানো শুরু পিটান। ওই যে একবার পিটাইছে হিয়ান্দি, কিন্তু মাঝি হেগুনো গেছে গা, টাকা হেগুনো মার। আচ্ছা, কিন্তু অগরও 2 লাখ, হিয়ান্দি বোর্ড আরো গেছে 2 লাখ, গেছে নি কতগুণ। এই হইতেছে আবার কি করছে দেখেন, এই বেড়ায় আবার মারছে, মারার লাগে এই কোপ। হ্যাঁ দেখতে পাচ্ছি হাতে, এই কেজি মারছে, দাম দিয়েছি, এই কেজি মারছে আছে। এডিলে নদী মিশিং চলে, হাতা ধরে খেয়ে রাখতেছি নদীর। ওরে বাবা, ঠিক আছে ওই সাগরে
কাঁদতেছি। মানে ডাকাতের কক্ষে? এটা কি হ্যাঁ। রাতের বেলা না দিনের বেলা? আর রাতের বেলা। রাতের বেলা তখন কাঁদতেছি, মানুষ ওই যে মুরব্বী দিয়া মাঝি, আমার মাঝিটা ঝামাত দিছে বাবাগো মাগো, হেরপলা মিস্ত্রি মারের ঠেলা একটা মানুষের কিছু রাখে নাই। তোরা তোর সব টাকা নিয়ে যায়নি, তুই মারসকা কেন মারসকা, তোকে তো টাকা দিতেছি, তোর যা লাইছে তা নিয়ে যা, মানুষ মারসকা। তা তো মার কি ভাবে, আমার তো বেহুশ করে লাইছি এক কুইয়ার লগে, আমি তো কইতে পারি না। আর একবার এই 3বারে মিলে করছি 21 দিনের মধ্যে 6 লক্ষ টাকা নিয়েছে নিতে দেওয়া। লাস্টে বার যখন শুনছি যে ভগ্নিপতি করে আমার ভোট আমার ইয়ান দিয়ে হয়ে গেছে এই ডাকাতি নিতে নিতে, এইবার আরো দেন হয়ে গেছে। এবার পরে আবারও এই ওদের গানে দেন হয়ে গেছে। আচ্ছা, দেন 12-14 লাখ টাকা তো অলরেডি হয়ে গেছে, যা ইনকাম করছে এটি তো গেছে। আর আবার 12-14 লাখ টাকা দান হয়ে গেছে। যাক এটা যে আমি ভোটটা থুই, এবার ভগ্নিপতি করে আমি আবার চলে গেছি চিটাং দিয়ে। আচ্ছা, দিয়া ভোটের সিটাইলে দিয়ে গেছি। যাওয়ার পর আবার মনে হয় 1 সপ্তাহের মধ্যে আবার নিয়ে এবার থাল পেলের দামে যাদের সব রেখে দিছি। রাখিয়া দিছি তো দিয়েছি, আরো 50,000 টাকা দাম লাগছে দিয়ে আমি লাগবে আনা পরে দি। তখন এটা ইন্টারেস্টটা কি, এটা তো আমি তো সিটাং গেছি, বার করতেছি, খোঁজ করতেছি, বহুত ইয়ার দ্বার গেছি, এটা কোন জায়গাতে কি হইলো এটা বার করতে হবে না কেন। আমার ভোটটারে বারে করতেছে, আরো এত ভোট থিয়া কেন ডাকাতে খালি আমারও জ্বালাইতেছে, কেন আমার মারতেছে ওই পিটার খালি। তবে একটা জিনিস, যতবার আমার ধরছে, কিন্তু যদি আমার স্টাফরা কইতো যে কোম্পানি চলে মেটালিত, একটা মারি খেয়েছে লোকে কিন্তু বলা নাই। এটা কিন্তু টাকা যায় নিচে টিচের লোকজনের টাকা লইতে পারিনি, এটা কোনো ঠিক নেই, কিন্তু মারি খেয়েছে কিন্তু আমার দেখে না, আমার দিলে দেখাইলে মানে এখানে মারি লিত। তারপরে আইসি আল্লাহ হয়াত রাখছে, চলে আসি। আমি তো আর নদীতে যাই না, আমার আম্মা বাইতেছি কান্না গাড়ি করে, আমি চলে গেছি সিটাং গেছি। আবারও ও ভোট দিয়ে গেছে, আবারও ডাকাইতে নিয়ে গেছে ওর কাছ থেকে। কোন দিকে কান্দা গাড়ি করে ডাকাইত কারা, ডাকাইতে কি ওই যে কালকে নিয়ে আগে প্রথম ডাকাতি করছি, ওই যে এখানে দলাদলি করছে, ভারী কেউ মারে লেছি, সেই লোকের ডাকাইতে। আমি তো আস্তে আস্তে খবর লইছি, খবর লি কি আমরা এরকম তাই আমরা থাকতে আমার এই অবস্থা। তো আমি আর কি আছে, আমার বাবাও নাই দুনিয়াতে। এই ভোটটা দিয়ে আমার সব, আমি এই ভোট করে দেশ ত্যাগ করলাম, এই ভোটের পিছিয়ে আমার রক্ত গেলে, এই ভোটের পিছিয়ে আমার জীবন। আমি তো কারো মাথার বাইরে 10 টাকা ইনকাম করিনি। আমি 10 টাকা একজনের তো লইছি ঠিকই, কিন্তু 10 টাকার তো লাভ দিছি। লাভ ছাড়া তো আমার 10 টাকা কেউ দেয় নাই। তাইলে আমি তো আমার এটা কি চলতেছে, তখন ঠিক আছে তোর ভোট সাইড দিতে হতে আমার লোক আইতে ডাকাত বলতেছে। হ্যাঁ, আমার লোক খুঁড়ে যাইতে আমরা জেনে তুই এনে যাবি। আমি না, আমি তো যাবো না। না তুই যাইতে আমি কি না, কত নদীতে যত টাকা দিয়ে দেখবি সম্পূর্ণ নাম তোর মানি নাম তোর নাকি, তুই তো করস আমি করে। আমার এই মানুষ দেখলে চিনে না, টাকা কেউ মানুষ দেয় না। হাই আসলে দেশে অগ্নিপতি দ্বারা ফোন দিলে উইয়া না আমার কি তুই, আমি কি রে কছি কহ যাক গেলাম কিন্তু ডাকাতের মধ্যে আবার গেলাম মানে হচ্ছে আপনি রাজি হলেন। হ্যাঁ, ডাকাতের সঙ্গে যাওয়ার জন্য। দেখেন পয়েন্টটা খেয়াল করেন, একটু থামাচ্ছি আপনাকে প্রিয় শ্রোতা। এখানে একটা পয়েন্ট আছে, একটু খেয়াল করেন যে ও যেতে বাধ্য হলো ডাকাতি দলের সঙ্গে, এবং তখন পর্যন্ত ও জানেন আসলে কি করতে যাচ্ছে। আপনার ভগ্নিপতি জানতো বিষয়টা? হ্যাঁ, কেউ জানতো না। আপনি রাজি হলেন? হ্যাঁ। রাজি হলেন কেন? রাজি হলি আমার কারণ হচ্ছে আপনার নাম বলে দেবে সব দিকে, আমার নাম বলে দিতেছে, সব জায়গায় করতেছে, আমার ভগ্নিপতি বা আমার এই ভোট করে লাগবো, ফুরিয়া লাগবো, ঠিক আছে। বিভিন্ন দিকে ওরা কি আমার পিছনে কিভাবে যে কি করছে আমি কইতে পারি না। বাধ্যকতা আমি এক পর্যন্ত যাইতে রাজি হইলাম। আচ্ছা, ওইতে যায় কিন্তু প্রথম মনে করেন আপনার পর আমি, আমার পর আরো 3 জন আছে। আচ্ছা, এই মিলে নিয়ে আপনাকে কি শেখালো ওরা প্রথমে? আমার কারা কারা ছিল এরা পরিচিত? কারা কারা ছিল পরিচিত? দেখুন এমনও আছে কালাম, তারপরে বেলায়। ঠিক আছে, আপনি যদি নামটা বলতে চান সমস্যা নাই, আমরা নামগুলো নাই বানলাম, কিন্তু এদের কি আপনি চিনতেন আগে থেকে? হ্যাঁ, এগুলো আমি তো চিনি, এগুলো তো চিনি। এই যে চন্ডিজাম কালকে নিয়ে আমি বলি নাম বলি, সমস্যা কি? আমি তো এখন জিন্দালাস, আমার কি করবো? বলেন কাউকে ভয় করি না। ও যেটা বলতে চাচ্ছে যে আমি তো এখন জিন্দালাস, আমি তো এখন জিন্দালাস, আমি কি করবো? আমি তো অন্ধ, আমি বলতে আর ভয় পাবো কি? আমি এখন সবকিছু বলতে আমার এখন কি করবো? আমার এমন হুমকি দেয় আমার মারে ফেলবে, তো কি করবো? আমার করা কিছু নেই, মানে এই মরার কোনো কিছু আছে? এমনও মারে ফেলে আমি কি এমনি দিবি জানে, আমার মাতৃ বলি এমনও করতে পারলে কি করবো? আমি মরণের ভয় করি না, আমার তো সবই শেষ। আমার এখন আমি মানুষ বেঁচে থাকার থেকে না থাকাই অনেক ভালো, ঠিক আছে? ঠিক আছে, আমরা শুনি গল্পটা শুনি। তারপরে তখন এই চন্নিজামের মনে করেন আছে কালকিনির সভাপতি, তারপরে আব্দুর রব, এরপরে কামাল, বাবুল, এই বহুত অনেকজন। কালকিনি বলতে ডাকাত, ওটা ডাকাতি শর্ত এদ্রো পোলাবান্য ডাকাত, ঠিক আছে। যখন আমি এক পর্যায়ে রাজি হই, ওগুলো গেছি, যাওয়ার পরে এখন আমি তো নদীতে যাই না, ওই যে ওই ভোট ধরিয়ে আনে, কেমনি ধরিয়ে আনে, আনি আটকাইতে হয়, আন্যাদের মেজো করে পিঠা, আমি তো সহ্য করতে পারি না, আমি যাই আরেক দিয়ে। তা আমার কই তুই কথা কইস না, মানে আপনাকে শুধু দলের মধ্যে রেখে দিয়েছে? হ্যাঁ, আমার দলের মধ্যে তুই কথা কইস না, সবকিছু কি আর বেশি দেরি মানে 100-র কাছে আমি তো কিছু নয় ভাই, এরা তো 100, আমি তো একজন। অবশ্য যে মুহূর্তে আমি দেখতেছি আমার বললাম না, আমার চোখের সামনে মানুষকে একটু ব্যাস মিলে পালাই দেয়,
ফালাই দেয় মানে কাইটা ফালা দিচ্ছে একদম কাটা ফালাই কাইটা একদম খালের মধ্যে কাইটা তুই ওরে বাবা ভিতরে ঢুকালা আমার চোখের সামনে আমি দেখতেছি করার কিচ্ছু নেই। এখন আমি তো এক জায়গায় না এক জায়গায় আসো নিতে হবে ভিতর কথা তুই ফুটাবো অগলগত নিয়ম দেবো না। আর অগর জন্য আজকে আমার জীবনটা শেষ, অগর তো সারান দেবো না। তখন আমি তো একটা প্রসাধন লাগবে যেই দেখ দিয়ে আমি কিন্তু একটা দিব। তখন আমার একটা মুরব্বী আছে, আমি আর ফোন দিলাম, মামা কি করবো এই ঘটনা। সে আমার কয়েকটা জায়গা থানার বিভিন্ন জায়গার নাম্বার দিল। আমি করে বিভিন্নভাবে আমার নিজের নামে না, আমার নিজের নামে কিছু দিই, আমি অন্য লোকের মাধ্যমে সব জায়গায় সব দিয়ে দিছি। যেদিন কেউ যেন ইয়ে হইব কাউন্টার হিট আসতে হইতে দেয়। আমি বুঝিনি ঘটনাটা বুঝিনি কি করলেন আপনি? ঘটনাটা পরিষ্কার করতে যখন মানে দেখতেছি ওরা তো বেশি আগে জিতেছে, ঠিক আছে, যে মানুষগুলা ধরে আনে এরপরে বিভিন্ন ভাবে মারতেছে। আচ্ছা, এখন আমার নামটা যেভাবে জড়াইতেছে কিন্তু খাইতেছে কারা, ওরা নাম ভরতেছে কার। আচ্ছা, মানে একটা বিষয় হচ্ছে খাচ্ছে ওরা, নাম হচ্ছে আপনার। আচ্ছা, আমার নাম উঠতেছে, আমার নামের উপরে সবকিছু করে যেতেছে। তখন আমি এরা আইসি মানে আমার পরিচিত লোকজন আসে না, আমার এলাকার আছে না, আমি দেখতেছি ওরা কি করতেছে, কিভাবে কি করতেছে। তখন বড় লিডার জিয়া হিয়ারা জানাইলো এইভাবে করতেছে। আমি কিছু ঠিক আছে, আমার আমার বাদ দামি না, আমি যাবো, আমার এটা কোনো ইয়া নেই, আমার মন মানা তো ভালো নাই, তুই কই যাবি। অনেক জায়গায় ফোন দিয়েছি, যত জায়গায় ফোন দিয়েছি, ওই কি করছে মনে করেন আমার লগে ভালো ক্লোজ তো আমাদের বলছে আমার আমি ডাকাত, উতরে বলছে বিভিন্ন ভাবে বিভিন্ন জায়গায় সবাই জায়গায় মানে আমার কালারিং বানালাইছে। এমন জায়গা এমন কাজ করছি যা মনে করেন আমি তো যাই নাই, মনে করেন হিয়ানা আমার নাম সবকিছু চলে, বুঝছেন। এগুলো করতে যায় এইবার আমার আর ইহানা যে আমি করুন ডাকাতি, আমার মরার পরে মরা আসেনি, যে আমার এদিকেও আসেন না এদিকেও আসেন না। আমি যদি এবার কিছু করে থাকি যে মানুষ নামে পশু যদি এদিকে করুন, অমানুষও করতেন না। তখন আমার নদীতে ফাটানো হয়েছে। যখন আজকা মানুষ কমান্ডারে মনে করেন প্রথম কমান্ডার তো আমি, তৃতীয় কমান্ডার আর দুগ আছে না, দুগারে 2টা ভোট দিয়েছে, আমার 1টা ভোট দিয়েছি। আচ্ছা, আমার বোর্ডে যে লোকটাটা উত্তেজিত করে, ঠিক আছে, ওই লোকটা আমার সাথে। আর বাকি দিন কি অগরবে গেছে কিছু আমার লগে কিছু হয়েছে, মানে 1 জন করে নিছে আর বেছে গেছি আমরা। আমার বোর্ডে জিয়া মানে আমরা বোট ধরেতে একটা লোকের ধরেলে ধরেতেছে না, তো এই বোটটা ধরেতেছি, এটাও তো চালাইতেছি, আমরা চালাইতেছি, এটাও চালাইতেছি, চালানো অবস্থা হয় খারাইছে এদিকে। আমার তো খেলা আছে ওর উপর টার্গেট। কার উপর টার্গেট ছিল? যে লোকটা যে ছোট ভাইয়ের উপরে ইয়াটা করলো, মারলো। ছোট ভাইয়ের উপরে মারলো মানে ছোট ভাইয়ের বউরা নিয়ে ইয়া বিয়ে করলো, ছোট ভাইয়ের বউকে নিয়ে বিয়ে করেছে। সে আপনাদের ডাকাত দলের সদস্য ছিল? হ্যাঁ, ডাকাত দলের সদস্য। আচ্ছা, তো ওকে আপনি টার্গেট করেছেন? হ্যাঁ। কেন টার্গেট করছি? ওই তো ইয়া করতেছে, অত্যাচার করতেছে মেয়ে লোকের উপর, সিরিয়াস। আচ্ছা, মেয়ে লোকের উপর সিরিয়াস অত্যাচার করছে, সেই কারণে আপনি ওকে টার্গেট করছেন? হ্যাঁ, ওকে টার্গেট করছি। আর মারলাম, মরাবার আর কি থাকি। আচ্ছা, আরে মারি আলাইছি, অলরেডি হালাই দিছি। কিভাবে কি করলেন? পরে ওই দূরের অবস্থা টার্গেট করছি, ওকে পড়ে গেছে ওর মাথা উদ্দা। না কি মানে কি করেছেন আপনি? কি দিয়ে মেরেছেন? গুলি আসছিল না? কিসের গুলি ছিল? ওই যে ওয়ান শুটার বলে, মানে এটাতে পিতলে একটাই পড়লে যথেষ্ট। আচ্ছা, একটা পড়লে যথেষ্ট, শেষ। যখন মারা গেল তখন আমি সবাই ঘাটে গেছি। আপনি যখন এই কাজটা করবেন আপনার তো বাকি সদস্য যারা আছে তারা তো আপনার আমার উপরে কোনো কথা নেই, কইতে পারবো না, কথা বুঝুন না, কোনো আওয়াজ নেই। জিজ্ঞেসি বই যাই কবি হিয়ার সামনে গুলি করে দিয়েছে, হিয়া পড়ে গেছে, হিয়া মারা গেছে, শেষ। এগুলো বুঝে দিতে গেছি। এখন গেছি আমরা, যাক ভোট আমরা 2-3টা লই গেছি, ওরাও লই গেছি, এখানে গেছি। এইবার কালকিনি শহরের কয়েকটা ভোট আমি কালকিনি জিয়া বড় লিডার, হিয়ার বাড়িও কালকিনি শহর নৌকা, ছোট নৌকা লইছি 20 খান। আমার তুই যে তুই যাইস না আনি, এবার উড়ে দিয়ে কি ব্যক্তি আমি ধরে এনেছি। ওই চড়াই আমি ব্যবসা করতাম, ওই সব লোকজন আমার ভালো বেগুন দেখি আনে। এখন জানি যে ভাই এগুলো মারতেছে, সিরিয়াস ভাবে মারতেছে, এর ভিতরে হালাই কি রে। আমি আইলাম, আইসা কি হয়েছে, এগারো মারেন কিলে তোর গেছে, তোর সমস্যা গেছে না, এগারো একটা বাড়ি দিতে পারেন না, এগারো একটা বাড়িও দিতে পারেন না, এগারো একটা বাড়ি দেন না, আমার কাছে দেন না, আর নাহলে আমার মাইল না। এরা কারা ছিল? এরা ওই যে কালকে আমি ছোট কালটা আমাকে ব্যবসা করি, এই চরের লোক। এখন এগারো মারতে যায়, যখন এগুলা বলতে যায়, হেরা গিয়ে আর মার দিল না, এগারো কিন্তু বাঁচাই দিলাম। মাড়ি গাড়ি কত করছে, একসাথে মারি দিল টাকা। এরা কারা মাটি দিবে? মাটি দিবে, ডাকাতে মারি দিবে। কেন মাটি দিবে? জেলেরে। কি কারণে? ওই টাকা কম কাকা। কিসের টাকা? ওই নৌকা ধরে আনছে। ও, নৌকা ধরে আসছে, টাকা কম। টাকা দিব ওই 1 লাখ করে দিয়া দিতে, বেড়া করতে 20,000 করে, বেড়া করতে থাকতে হবে তো। আচ্ছা, নাইকা কার কোন ইয়েছে, এই পিঠা একটা বাপ আর বয়সী কাকার বয়সী বিভিন্ন বলানি যাই করে তা বলার মতন না। এই তারপরে এখন আমি চিন্তা করলাম যে এখন আমি আর করতে পারবো না, আমার তো ইন্টার যাইতে হবে, যেভাবে অভিযান শুরু হয়েছে আমি বাইক দিব। আমি গেছি 3 মাস, কথা বুঝছেন, 3 মাস জন হয়েছে। আমি কত হয়েছি, আমি তো আয়া করো, আমি আইসা কি করছি, আমি বন্ধু বান্ধব এই ভাই বেড়াদের মানির জন্য যা আছে
বিভিন্ন লাইনে অগ ইয়া দিয়ে দিছে, অগ কোনানে কি আছে না আছে সম্পূর্ণ সবই ইয়া দিয়ে দিলাম। দিয়ে ওরা ধরতে আছে, মারতে আছে, ধরতে আছে, মারতে আছে, চালান দিতে আছে, ইয়া করতে আছে। কি দিলেন, কাকে দিলেন ক্লিয়ার না, বুঝতেছেন আপনার কথা। যখন আপনি সমাজের একজন ইয়া না, এই যে আঙ্গুল বিশাপ আছে না, বীরবার আছে কি চেয়ারম্যান, চেয়ারম্যানের পর আছে কি লোকাল চেয়ারম্যান, হিয়ার পর আছে কি মেম্বার, ওদেরকে কি লিস্ট দিলেন? এখন লিস্ট দিয়ে দিলাম যে ভাই এই জায়গাতে এটা করলে এই জায়গায় ভাবে, এটাতে এটা করলে এই জায়গায় ভাবে। এমন একজন লোক আমার বিশ্বাসী আছিল, হ্যাঁ আমি দিতাম, হ্যাঁ আবার বিভিন্ন দলের লাইনে দিয়ে দিত। আচ্ছা, হ্যাঁ যে আমি দিতাম, আমি দিতাম যে আমার কথা বলবেন না, বলে তো আমার ওরা মারি লেগো, ঠিক আছে, বলে করলে তো আর মারি লেগো। কিন্তু লাস্ট পর্যায়ে কিন্তু ঠিকই এরা জানি না গেছে যে আমি যেগুলো করছি, ঠিকই এরা জানি না গেছে, জানতে যাই আমি উঠেছি ভাই আমি আর এগুলো করব না, বাবারে তুই আর মাফ করে দিই, ঠিক আছে, আমার ট্যাকও লাগবে না, ভুজও লাগবে না, আমার কিছু লাগবে না, তুই আমার মাফ করে দিই, আমি জায়গা, ঠিক আছে, মুক্তি দিই। না তুই করতে আমি কিছু না, আমি করতো না। হ্যাঁ থাকে চিটাং, আমি ঢাকা চলে আসি। কে চিটাং থাকে? এই জিয়া মেন গডফাদার। তো নাম বলতেছেন না কেন? কালাম, কালাম, কালাম চৌধুরী, কালাম ডাকাত বলে। আচ্ছা, এর নামে মনে 300 মামলা আছে, আমি কিন্তু আইসে দেখতে পাই না। আচ্ছা, তো তারপর তখন অর্জন ঢুকতেছে, ওই হেনে থাকে, আমি ফালা এলাম কই আমার পরিবার লই আমি ঢাকা চাই, পরিবারের একটা কাহিনী আছে, আমার পরিবার ঢাকা যখন আইসা বললাম 6টা মাস ঢাকার শহর, আমি মোবাইল টোবাইল চালাই না। এর ভিত্তি আমি একদিন আমার পরিবার যাইবো বাপের বাড়িতে, আমি কিন্তু চল নিজাম বিয়ে করছি, আমার পরিবার বেড়াইতে যাবে, বেড়াইতে যাওয়ার পরে দিতে যাচ্ছে, ঠিক আছে তুই বেড়াইতে যা, গেছে আমি মোবাইল লাগে বাদ দেবো, তো মোবাইল দিস, মোবাইল লইতে যায়, হে বেড়াইতে যায়, কিন্তু আমার নাম্বারটা দিয়েছি, নাম্বারটা যখন দিয়েছি আমার নাম্বারটা কিন্তু ওই হের কাছে চলে গেছে, ওই ডাকাতের কাছে চলে গেছে। চলে যাওয়ার পরে যে আমার আবার ফোন দিয়ে হুমকি আরম্ভ করে দিয়েছে, এই তুই কি আমি দুটা খাই না, তুই মারির তেলে যাইল, তুই আমার হাতে বাঁচতে পারবি না, মারির তেলে তো মরা মানুষের মরিয়ে যায়, তুই এর পরে যদি বাঁচান না তো আর করার কি আছে। দেখ আমার পরিবার গেল যাই, ওই মনে করেন নাম্বারটা দিয়েছি, আমার পরিবারের যে এরা গাইল করে লেছি যে আমি জানি না, এরা ওই যে আমার যে আরতদার আমি বললাম, আমার আরতদারে কিনে ফেলেছি গডফাদারে। তারপরে যে ওই আবুমাজি করে একটা লোক আছে, কালকিনি ব্যবসা করে, ঠিক আছে, হ্যাঁ ইয়া করছে, এই দুজন দিয়া আমি, আমার একটা বোন আছে নোয়াখালী, এখন আমি যেখানে থাকি আমার বোনের কাছে গেছি বেড়াইতে, আমার পরিবার এনে আইছে, আমি এখানে বেড়াইতে গেছি, জানে আগে আমার পরিবারে জানে আমি এখানে গেছি, এত আর কেউ জানে না। এখন আমি এখানে গেছি আমার পরিবার সাথে, ওই আরতদার যাই দেখি এখানে দুনো আরতদার এনে কি আমরা, আমি তো চাঁদপুর থেকে আইছি, চাঁদপুর থেকে আমরা এনে কি কিসে থেকে আসছে? তো চাঁদপুর থেকে আইছি, আমার চাঁদপুর। আচ্ছা, হ্যাঁ, ওকে। আমি কি আমরা মসজিদ গাড়ি চাঁদপুর থেকে কোথায় নেই, না চাঁদপুর থেকে আইছি, চল তুই যাবি না, দেশে যাবি না, না দেশে যাবি, আমার সব শেষ করে দিছে না, আমি কিনতে যাবো না, আমরা জানি না হুন না কীর্তিন কি কেমনি কি করি কি করছে না, আমি তো জানি, আমি তো সব জানছি, আর জানাবেন কি আর যাবো না দেশে। ওই আরাধ্যার কইতেছে যা তোর বোট নিচে যাই গেছে সম্পূর্ণ সব ইয়া করে আবার তোর ব্যবসা চালু করে দেবে, ঠিক আছে, আর লগে জিয়া গেছে হিও কইতেছে তোর এগুলো সম্পূর্ণ সব চালু করে দেবে, আমি না, আমি তারপরে আমি যাবো না, না যাইতে হবে, আমি না যাবো না। পর অনেক ইয়ে পরে দিই আমার চল এরে হুন, মানুষের অনেকক্ষণ বুঝাইছি, মানুষের একভাবে জীবন যায় না, তুই একসময় আজকে তুই তো 14 গোষ্ঠী বা তোর ফ্যামিলিগত কেউ তো ডাকা ছিল না, ঠিক আছে, তুই কেন গেলি আমরা তো জানি, একে একে 3 ভাই মার খেলি, তোর সম্পূর্ণ সব নিল, আজ পিঠা খাইলি, নদীতে বাসলি, ডাকাইতে রিয়াতে যাই যা জিত দেবে গেছো, আগে জিততে যাই না, তারপরে আমার থ্রেড দি হিট দি, তারপরে আমার কলা কৌশলে ফালাই নেওয়া হয়েছে, নিয়ে আজকে আমার উপরে এই ব্যাগ বাজে না, একটা গরু কয়বার দেওয়া যায় একবার, কিন্তু আমার 3-4 বার দেওয়া হয়েছে, এখন তার ধরায় এখন দরকার দৃশ্য তালে ভাত খাম, আমার আর জ্বালায় না, নিচে সব নিয়ে যান। আচ্ছা, তারপরেও কি আমারে অনেকক্ষণ বুঝে শোনার পরে দি দেখতেছে আমি আগে বুঝিলই না, ঠিক আছে, বুঝলই না, কথা কইতেছি, যাক জনগণ বসি কথা কইতেছি, এরা যে এখান লোক লই গেছে আমি জানি না, আমি তো আর জানি না, আর আমি তো আর ডাকাতির মধ্যে নেই, আর আমার তো না কিছু আছে না, আমার আর ভয় আছে না, আমার নামে কোনো মামলা আছে না, কি আছে, ফটফট করি কি দিব, ওই যে গডফাদার ডাকাত কালাম এরা বাইক না। আচ্ছা, তখন তো আমার ব্রেনটা শেষ, এমনকি আমার আর কাছে নেই, ওই যে নিয়ে না আর আমার কাছে নেই, আর এক বাগনা মারা গেছে বরিশাল বাউল ডাকাত, ঠিক আছে, আরেক বাগনা আছে বেলাইত, আর আছে কালাম, কামাল, জামাল, এই 4টা বাঁচি আছে, আপনি সব মরছে, কথা বুঝছেন। তখন এডিলুইজন সিরিয়াস ভাবে একটা ইয়া চলতেছে, ওই ফট করে আমার কলারটা ধরে গেল। আপনার ওই যেখানে বেড়াতে গেছেন ওখানে গিয়ে কলার ধরেছে? হ্যাঁ, আমি রোয়ানা দিছি, হিয়ানতেন রোয়ানা দিছি, আইব হেবারি দাঁড়াই হইলে তো কামতে হিয়ানতেন পরে 300 টাকার ভাড়া চলে আইছি। আচ্ছা, কলারটা ধরার পরে আমার হাতের মোবাইল আছে, মোবাইলটা টান দিয়েছি, মোবাইলটা নিয়ে গেছে, যদি মোবাইলটা না নেয় তাহলে আর আমার কিছু করতে পারে না। যখন মোবাইল নিয়ে আসি তুই আমার মোবাইল দে, মোবাইল নিয়ে নিতাম, মোবাইল নিয়েছি, কতক্ষণ পরে তো কি এটাও তো করতে পারিস না, কতক্ষণ পরে দেখি বোট ভাড়া করছে একটা, হেরা বোট একটা ভাড়া করি আমরা মধ্যের দিন ঘাটাই দিই, ঠিক আছে, ওইবারে বলা বেদুরিয়া দিয়ে উড়াইলো, উড়াই দিয়ে মাইক একটা ধরাইলো, ধরে যাই আমরা কই নেন
কই নি মানে তোর এই বিষয় ইয়ার যাইতে গেছে সরপোরেশন যাইতে গেছে এখন না তো আর এই বিষয় সরপোরেশন যাইতে গেলেও কিলে কিলে যাইতে গেল না তোর যাইতে গেছে যা ওই এলাকার ফলে একটা নষ্ট হয়ে দিঘা ঠিক আছে আমরা ওদের দিই তোর তুই চিন্তা করিস না এখন না আমনুকো কথার মধ্যে ইয়া আমি তো আমনুকো লগে যাও তারপর ওরা ইয়া করছে পরজন যা ঘেছি নিতে গেছে যেছি যা একজন সরপোরেশন গেছি ওই দেখি ওই একটা চকিদার যে আরবদার ঠিক আছে এই আরবদারের বাসাত গেছি যখন কইছে নিতে কইছে ওই বাসাত মুখখানে যাইতে গেছে অন্য আর কানে যখন মনে একটা ডাউট না অন নিজের আমি না আমি এখানে দাম না হয়তো ইয়া আরম্ভ করে দিছি। বিরতি শব্দ আরো একবার প্রিয় শ্রোতা 5 মিনিটের একটা বিরতি নেব এবং রাত 1টার সময় ফিরব। প্রিয় শ্রোতা আপনারা শুনছেন সুলাইমানের জীবনের অপ্রিয় সত্য। আমরা এখান থেকে আবারও ফিরে আসতে চাই। যারা এখানে এসে নিজের জীবনের অপরাধগুলো লাখো মানুষের সামনে তুলে ধরতে চান এই অর্থে যে আপনার মতো করে ভুল সমাজে আর কেউ কখনো না করুক, আপনার মতো করে অপরাধী আর সমাজে কেউ কখনো না হোক, তারা আমাদেরকে ফোন করবেন। ফোন নাম্বারটি হচ্ছে 09613892 ফোন করার পরে আপনি 2 চাপবেন, এরপরে আপনার যা কথা বলার আছে সেটা বলবেন এবং সেল নাম্বার দিতে ভুল করবেন না, সেল নাম্বারটি মুখে উচ্চারণ করে বলবেন। আমরা বিরতির পর আবারও ফিরছি। রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ। রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ। প্রিয় শ্রোতা সময় হচ্ছে রাত 12টা। আপনারা শুনছেন রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব এবিসি রেডিও FM 89.2 তে। প্রিয় শ্রোতা আমরা কথা না বাড়িয়ে সুলাইমানের কাছে আবারও ফিরছি। হ্যাঁ সুলাইমান, আমরা যেখানটায় ছিলাম তারপর পরজন যা ঘেছি নিতে গেছে ইও একটা চকিদার যে আরবদার এই আরবদারের বাসাত তুই চিন্তা করিস না আমরা সন্ধ্যার পরে এটা নিয়ে বমু ঠিক আছে বইতে যায় বসলে তারপরে দি তোরে ইয়া বোট টোট জন্য যা লাগে এইসব কিতাব করি তোরে আমরা ইয়া করে দেবো। আমি কি না আমার তো এটা মনে হয় না, আমরা তো এই খেয়াল তো এটা না কয় না তুই কি করছ, তুই কি এমন কি করছ, তোর কি এই দেশের মানুষ কুঙ্গা দেখছে ইয়া করতে ডাকাতি করছ ইয়া করছ। আমি কি এই দেশের মানুষ ডাকাতি করছে ইয়া করতে দেখে নাই, কিন্তু আমরা তো শুনেছি না, আমরা তো ব্যাখ্যানে করছে, আমরা তো ডাকাতির লোক ঘর করে সবকিছু করছে। আমি জানি না আমরা ডেইলি তো কালামের লোক কথা কইতেন, আমরা কালামের লোক ইয়া করতেন, কালামেরটা ইয়া দিয়ে দেয় যে আপনি আসিলেন মাঝি হয়েছেন আরতদার অনকে হয়েছেন মেম্বার, আমরা তো 1 টাকা দিয়ে হয়েছেন, আমরা নিজের কয়টি আছে আমরা 10 লাখ টাকা লেগে জানেন 1 কোটি 30 লাখ টাকা আমরা গাঙ্গে এডিলে ইয়া করতেছি অন থাই আমার কিছু দেয় হিয়ানে ইয়া ঘরের ভিতরে আমি মাতি না যাক এডিলে গেছে। আমি তো হিয়ানে গেছি অন সন্ধ্যা হয়েছে, সন্ধ্যার পরে দি 4-5টা হুন্ডা আইলো আসার পরে দি আমার উঠ আমি না যাবো না, উড়ুনের মধ্যে তো আমার বান্ধি আলাইছে চোখ মুখ বান্ধি হুন্ডার ভিতরে 2 জনে ধরে চালাই সামরাজ নদীর ঘাটে নিল। হিয়ানে যাই দি সিরিয়াস পিটার সবাই ডাকাত। হ্যাঁ আবুমাজি হ্যাঁ লিডারের লগে যদি সহযোগিতা দেয় তো হিও তো লিডার নাকি এ লিডার না, এত ডাকাতের টাকা খাইতেছে যে এগুলা করতেছে, কিন্তু ডাকাতের টাকা খাইয়ে তো আমার এগুলা করছে কথা বুঝুন না। তখন কি ওরা আনছে আনার পরে দি নি আমার ইয়ানে দেখতেছি অনেক লোকজন আমি কি এত লোকের দিকে আমার কিছু করবো ওই যে কালকে নিচর নিজাম হেন থেকে তো বোর্ড আনাইতেছে তারা আমার কাছে আর এই খবর নাই। ওকে আমার কাছে খবর থাকবে না, আমার তো মোবাইলে নাই। এগুলো কথা কইতেছি দেখি না আক্তার সুইদার আবুমাজি সিরাজ ফিটার জোনাল মিয়া ঠিক আছে এরা সব ইয়ানি। তাই গেলাম যে কাকা আমার ভোটটা আপনারা আমার সাহেববার দিয়ে দেন, আমার ভোটটা আমি একবার ঠিক আছে। আরেকটা সাদা আমি চাইছি কিছু করতে পারিনি ঠিক আছে। ডাকাইতে তো বহুত জ্বালাইছে, ডাকাইতে বংশ আল্লাহ নিচে দিবি নিচে জেমে যাও, তাহলে আমার ভোটটা আর একবার মতো সুযোগ দেন। কত দিব ভোট আইতে আছে এই কথা কই ফিসমিন আসাইতে দেখি টলা আই করছে ওই কালকে নিতে ডাকাই চলে এগুলো আইসে রে ভাই আমার উড়ে দিছে একবার তো উড়ে দিছে। এই নদীর গাড়াতেন চালাই মনে আধা ঘন্টা গেছে যাই আমার আত্মা বান্ধে আমার বুকুর উপরে 10 জন মনে 28 জন এই হাতের উপরে এই জালের উপরে খাড়ায় মানে ইয়া হয়েছে আমার শক্তি। আপনার সঙ্গে কেন করতেছে এরকম? ইয়া উড়া লাইল শক্তি উড়া লাইল, আপনার চোখ তুলে ফেললো। হ্যাঁ কেন করলো এটা কেন করলো? এটা তো করছে ওই যে আমি তো ডাকাত দল তো চলে আসছি, আমার একে একে কয়েকটা ধ্বংস করছে। ওই যে এই আরবদার আমার যে ক্যামেরা করতেছে কেন করতেছে আপনার আমি যে টাকা নিছি আপনি যে ওই ডাকাইতের লোক কথা কই যে ডাকাইতে যে কটা টিয়া নিছি আমার থেকে এই কটার টাকার অর্ধেক ভাগ আপনি আছেন, এই জিনিসটা আমি জানি না গেছি কথা বুঝছেন। আমি যদি 10 জন লোক এটা কি আপনার এই বদনাম হইব না বুঝছেন। তার কারণে কি হে আক্তার সৈদার আবুমাজি এরা কি
নিয়া ওই ডাকাতের অপরাধে উঠে দিছে ওরা। চোখটা কিভাবে তোলে আপনার? চোখটা চাকু দিয়া ওনার ইয়া করে হাত দুটো বাঁধে? হাত দুটা বাদ। চোখটা তোলার সময় আপনি সজ্ঞানে ছিলেন? হ্যাঁ, চোখটা তোলার সময় আমার তো জ্ঞান ছিল না। চোখটা তোলার চোখ মানে আমার তো হাত বাঁধছে, পাও বাঁধছে, তারপরে মাথার উপরে ওই রশি মোড়া দিয়া বান্ধিছে, পেটের উপরে দিয়ে বান্ধিছে, আবার পেটের উপরে দাঁড়াই এরপরে দিয়ে আমার এই চোখ উড়ান ধরছে। প্রথম উড়েছে এটা উড়েছে, ডাইনারটা উড়েছে, পরে উড়েছে মামারটা। ঠিক আছে, চোখটি উড়ানোর পরে থেকে আমার আর জ্ঞান শূন্য। তখন কি চোখ উড়ালাইলো, উড়াই আনি আমার আবার ওই যে জায়গা দিয়ে নিয়েছে ওই জায়গা দিয়ে নদী পাড়ে পালাই ঠিক আছে রেখে গেছে। পালাই রেখে গেছে নদীর পাড়ে। ওই নদীর ঢেউ বাড়ি দেয়, ঢেউর লোক আমি ইয়া করি যায়, রক্ত তো সব ইয়ে করি। আমার পরনে ছিল ফ্যান আর একটা শার্ট ছিল। তখন আমার বাড়িতে তো খবর গেছে যে মরা। আপনার কোন চোখটা আগে তুলেছে? ডান চোখটা। আপনি কি একটু সানগ্লাসটা খুলবেন? আমি একটু ছোট্ট একটা ভিডিও ক্লিপ দিতে চাই আমার ফেসবুকের জন্য। দৃশ্য ভয়াবহ এবং দেখেন চাকু দিয়ে এটা তুলেছে। জি, ওকে প্রিয় শ্রোতা, আমি একটা ছোট্ট ভিডিও ক্লিপ ফেসবুকে দিয়ে দিচ্ছি। আপনারা যদি দেখতে চান তাহলে আসতে পারেন। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/kibria.rj। আমি আবারও বলছি www.facebook.com/kebria.rj, পেজটি RJ কিবরিয়া নামে আছে। জি, নদীর ঢেউয়ের সাথে বাড়ি খাচ্ছিলেন। তখন নদীর ঢেউয়ের কাছে বাড়ি খাচ্ছি আর ওই চিল্লাচ্ছি, আমার আবার আওয়াজ হচ্ছে না। আমার তো শরীরে রক্ত যাইতে সব ওই যে 1 ঘন্টা চালাই নদীর মাঝে নিছে, আবার মাঝখান তেলে চোখটা উড়ে আনছে, যদি রক্ত দিতে যাইতেছি। ওরা ওই হলুদের গুঁড়া দিয়া কোন রকমে বান্ধিয়া দিছে। তখন যখন এগুলা লই যাইতেছি। আপনাকে মেরে ফেললো না কেন, যদি এটাই করার টার্গেট থাকে ওদের? আমি তো বলছি, আমি ওই সময় বলছি ভাই তোরা আমার মেরে ফেল, যদি আমার দুটো একটা চোখ হইলো রাখ, আর না হলে তোরা আমার মেরে ফেল, তারপর আমার দুঃখ থাকবে না, তোরা আমার মেরে ফেল। ঠিক আছে, মানে এই প্রশ্নটা এই জন্যই করছি যে তারা তো খুব বড় রকমের স্টেপ নিয়েছে, কারণ জানে যে আপনাকে বাঁচিয়ে রাখলে কারাই কাজটা করতেছে আপনি সবাইকে চেনেন, জানেন। তো আপনি এটা প্রমাণ করতে পারবেন, মামলা করতে পারবেন, থানা পুলিশ হবে, তাদের বিপদ হবে। তারপরেও আপনি চিন্তা করে দেখেন কত বড় দুর্ধর্ষ সন্ত্রাসী এরা, যে ওরা ওটা করেনি, ওরা ওকে জীবিত রেখেছে এবং ডোন্ট কেয়ার এনিথিং। ওর চোখ দুটোই নিয়েছে, ও বেঁচে থাকবে হয়ে সারা জীবন কষ্ট করবে। যাই হোক, বলুন, এর মাঝখানে আপনিও তো একটা খুন করে ফেলেছেন, আপনি সেটা স্বীকার করলেন একটু আগে। খুন কি একটাই করেছেন আপনি? হ্যাঁ, একটাই করছি। আচ্ছা, আমি একটাই করছি, যেটা করছি এটা। ওকে, বলেন। তারপরে যখন নদীর ধারে এসে পড়ে আছেন? হ্যাঁ, নদীর পাড়ে যখন পড়ে আছি, আমার তখন জ্ঞানটা শূন্য হয়ে গেছে। ওরা ওই যখন নদীর পাড়ে ফালাই দিয়েছে, ওটা প্রোগ্রামটা আগে করে রাখছে, আমারও তো নিচে মেয়েরা ওইভাবে রাখছে, ওটা আগে ইয়া করা আছে, প্ল্যান করা আছে। যেহেতু আমার নিয়ে বা পুলিশের কয়ে দিছে, পুলিশ গেছে নদীর পাড়ে। কি ওই ঢেউ অবস্থায় আমার এখানে পুলিশ পাইছে। আচ্ছা, ঢেউ অবস্থা যখন পাইছে, পাওয়ার পরে অনেক লোকজন গেছে, যাই দেখে কেউ আছে, কেউ নাই, মানে বেঁচে আছে, কেউ বলে মারা গেছে। হ্যাঁ, কেউ মারা গেছে, কেউ আছে পুলিশের গাড়ি গেছে। এই আফা ধরা এই আস্তে 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 চেঁচাইতে চাইতে উঠেছে পুলিশে গাড়িতে উঠে মেডিকেল নিল। ও এর ভিতরে অনেকজন অনেক কথা কইতেছে, অনেকে ইয়া করতেছে, পাবলিকে আইতেছে, এই কাজ কারা করলো। সব জায়গায় তো সব লোক আমার না, আর সব লোক হ্যাগো না, কথা বুঝুন না। আমি যদি খারাপ করে থাকি, এই জায়গায় তো পাবলিকও আছে। ঠিক আছে, ওই পাবলিকে ধরে নিয়ে পুলিশের গাড়ি তাড়াতাড়ি উঠে সারা আগে হাসপাতাল নেই। আর হেরা তো নাই, যারা এই কাজ করছে এরা তো না। আমি যে ওই সময় ওই জায়গায় ওই কথা বলবো, আমার তো হেউষ্ট নাই, একদম ই হয়ে গেছে। তারপরে নিলাম আরে সর্বপ্রথম মেডিকেল ভর্তি করাইলো, ডাক্তার নিচ্ছে না। ডাক্তার বলে যে আরে বরিশাল শেরা বাংলা ভর্তি করো। আচ্ছা, অবগত হইল না, এই জায়গায় করতে হবে। অবগত হইল শেরা বাংলা করো, আমি এনে পারবো না, আর অবগত হইলে এই জায়গায় করতে হবে। ঠিক আছে, তুই কি আমি মারা যাই, তো আমার তো হুঁশ নেই তখন। কাদের কথা এখানে ভর্তি করতে হবে? ওই ওদের কথা। ওদের কথাটা কে? ওরা ওই যারা ওই অ্যাক্সিডেন্টটা করলো আমার। তো যারা অ্যাক্সিডেন্ট করেছে তারাই আপনাকে হাসপাতালে নিয়ে এসছে, তাদের কথাই? তারা না, আমার তো পুলিশ নিয়ে যাচ্ছে। হ্যাঁ, পুলিশও তো হেরা নিয়ে আসে। আচ্ছা, পুলিশ তো তাদের কথাই গেছে, আমার যে নিচে আগে তো পুলিশ জান, আগে যদি পুলিশ দিত তো পুলিশের হাতে তো ধরে দিতে পারতো আমারে। আচ্ছা, মানে পুলিশের সাথে তাদের যোগাযোগ ছিল, আপনি এটা বলতে চাচ্ছেন? হ্যাঁ, ওকে। তারপরে ওজন দিছে আর আমারে যখন পুলিশ আনি ইয়া করলে, আমার তারা সবসময় করে ডাকাত দিচ্ছে। ঠিক আছে, আমার সারা রাত ডাক্তারের সাধ্য পরিমাণ আমার ইয়া করছে,
ঠিক আছে, ইঞ্জেকশন যতটুকু যা লাগবে। আমি আবার আগে আমাদের বাড়িতে যদিও লড়াইছে, আমরা চরপেশন একটু আসা যাওয়া বেশি করতাম, ওই দিন খাওয়ার মাল টাল নিতাম, ঠিক আছে। এই চরপেশন আবার মাল কালকে নিয়ে নিতাম। তো এমনি আমার একটু পরিচিত ডাক্তার আছিল, সেইভাবে আমার ট্রিটমেন্ট করছে। আমি সকালে মোটামুটি একটু কথা বলতে পারি। তখন আমার বললো, চলন ভাই তোর এই অবস্থা, কিরে তোর কি করলো এই কাজ? আমি ভাই এই কাহিনী ডাক্তারের বললাম। ডাক্তার চুপ থাক, কথা কইস না, অফ থাক। যেই পুলিশ আমারে এই আজকে রাত্রে নিছে না, কালকে সকালে আমার ডিউটি মানে আমার এখানে ডিউটি দিয়েছে, এই পুলিশের তো টাকা নিয়ে ওই বুড়ো খেলাইছে। এই পুলিশের না হাবিব ভাই, হে আমার দিছে, দাঁত দিছে, হে আমার দিকে 200 করে পানি ছেড়ে দিছে। তোর এই অবস্থা, আমি কি করুম ভাই? আমার মারিয়ালে তো ভালো আছে, আমার তো মরণ ছাড়া আমার পথ নেই। আমরা যদি মৃত্যুরিত তত ভালোই আছে। এখন সকালও আমার রেফার করতে চায়, ওর মানুষ চরপেশন মানুষের কোনো অভাব নাই, হাজার 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 মানুষই, ঠিক আছে। আসলে পুলিশ বিভিন্ন দিক থেকে বিভিন্ন মানুষজন লাল লগে, আমি তো মানে সবাই কি ধারণা করেছে যে আপনি ডাকাতি করতেন, সেজন্য লোকজন আপনার চোখ তুলে দিয়েছে। হ্যাঁ, তার জন্য ডাকাত চাই দিয়ে যে আসে এটা আদি করলে লোক অর্থ করে, ঠিক আছে। এই ডিসি সাহেব সকাল আইছে, যখন আমার আনার পরে ডিসি সাহেব আইছে, ঢাকার দিকে সাংবাদিক আইছে। আমি স্যার আমার বাবার নামেই, আমার দাদার নামেই, আমার বাড়ি অমুক জায়গায়, আমি এইভাবে ব্যবসা করতাম। আমি চোখ নাই অবশ্য চিনি নি, কুদারি না, সর্বশন থানার দারোগা যেমনি যা আছে অনেক ভালো করে চিনি। তাহলে আমার নামে যদি কোনো জায়গায় একটা মামলা থাকে বা কোনো লাল কালির দাগ থাকে, তাহলে স্যার আপনার সামনে আমার এখানে খরচ করে দিন, আমার কোনো হাইস নেই, ঠিক আছে। এর সাথে মরে যাওয়া ভালো, নাহলে কেন আমার এই অফিসারটা হইলো, আপনি এটা ভালো করে দেখেন। যখন হিয়ানে গেল, ডিসি সাহেব যাওয়ার পরে যে কথা বললো হিয়ানে, পরে আবার আধা ঘন্টা পরে আইসে সাংবাদিক নিয়ে আসার পরে আগের কথা যা কইছে, পরে আর কথা দিতাম একটা সুবিধা না। আর কার কথা কি সাংবাদিকে ইয়াদ দিছে, জিগেলাম সাংবাদিকে দিকে একরকম হ্যাঁ লেখে আরেক রকম, কইছি এমনি হয়ে উঠেছে আরেক রকম। তো কই আর কারে কি কম, করা কিছু নাই। পরিয়া রয়েছি মেডিকেল 7 দিন, লোক আইতেছে যাইতেছে ওই আমরা বরিশাল পাঠাইবো, হ্যাঁ পাঠানা, ইয়াদ পাঠাইবো, হ্যাঁ পাঠানা। 7 দিন আমার যখন 5 দিন শেষ, 6 দিনের দিন ডাক্তার আমারে বললো তুই এনতে রেফার, ঠিক আছে। রেফার হওয়া মানে এনতেন ইয়াও মেডিকেল রেফার তৈরি, আচ্ছা আরেক মেডিকেলে চলে যেতে, আরেক মেডিকেল চলে যেতে। কায় বলতে কথা এটা না, টাকা আমি খাই না, কিন্তু আরেকজন তো খায়। কিন্তু তুই যেমন এরা তো মনে করছে মোরসত বা ইয়ে করছে, এখন তো তোর আবার মারানালাই ভরিছে। তুই তো যে তোর যেমনি যেমনি কইছে, যেমনি তুই তো সত্য কথা এমনি এমনি বেদিন কইছিস, এখন তো তোর মারা লাগবো, তাই কি মারা লাগবে, সমস্যা কি? তুই না, তুই যেন মরছ না, তাহলে তোর মরানোর দরকার নেই। দেখ ডাক্তারে যা কইছে আমি শুনে গেছে, মা দিনে এরপর দিয়ে মিলে যাইতে আছে। তখন 7 দিন এলো, অন্ত আমার নামে ডাক্তার ওই যে দারোগা সাহেব বা ডিসি সাহেব চাইছে, এমন কোন হাতিয়া, কালকিনি, তারপর ডালসর, কুকরি, চট্টগ্রাম, কুতুবদি, এমন কোন জায়গা বাদ রাখা নেই যে আমার নামে কোনো মামলা আছে কিনা, আমার এলাকাত কোনো পিডিয়া একটা কাঁচামরি ছুটছে কিনা পায় নাই। না পাইতে যেমন তো মামলা নেই, আমরা কি বিলে দিব? আমরা সন্দেহকারী সুবর্ণটা একটা মামলা দিই 50 করে চালান করে থানা জেলে পাঠা, জেলে যখন পাঠানোর পরে দিই আমার তো জেলে নিয়ে এলো। জেলে লাগানোর পরে 3 দিন আমার একটা বিডিআর খাইছিলাম, এর নাম হচ্ছে মাসুম বিল্লাহ। জেলে নিয়ে গেল আপনাকে? হ্যাঁ জেলে। আমার যদি বাপ মার পর একটা জীবন দিয়ে থাকে, তাহলে এর নাম হচ্ছে সাইফুল উস্তাদ। সবাই সাইফুল উস্তাদ পেলেন কোথায় ওনাকে? জেলের ভিতরে ডাক্তারেরই। কিভাবে পরিচয় হলো? পরিচয় হইলো গেছি, প্রথমে তো গেছি আর হ্যাঁ আমার জিজ্ঞাসা করলো, ঠিক আছে। তো আবার ওই যে পেপার যাইতো না, ওই পেপারটা সে ফুটতো, আচ্ছা ওই জেলের ভিতরে পেপারটা ফুটতে দেখা কইছে তুই কি ছিল কে নাম? জি স্যার। তো আমার পেপারে কি লেখা আসছে আপনাকে নিয়ে? পেপারে ডাকাত বলে লেখা আছে। ডাকাত বলে লেখা আসছে? হ্যাঁ ডাকাত বলে লেখা আসছে। তখন আমি কই আজকা ভালো মানুষ যদি ডাকাত কিনলে হয় কিভাবে হয় স্যার, আমি আপনার কাছে সত্য কথা বলি, আপনি শুনেন। আমার এই বাবা আমি অনেকক্ষণ যাই বলি সম্পূর্ণ সব এর কাছে বলতাম। তো হে আমার অত্যন্ত ভালো জানতো, ওষুধ নিজের টাকা দিয়া বাইরের থেকে আন না, আমার ওষুধ দিয়া করতো, বিভিন্নভাবে বিভিন্ন করতে যাই, নিজের ক্যাপাসিটি কুলা না, ঠিক আছে। তখন কি করছে, আমার বরিশাল রেফার করে দিছে যে ওষুধে কি যে তো ঘাটও দেখছেন কি অবস্থা, এই ওষুধটা হইব না। তখন কি আমরা বরিশাল সেরা বাংলা পাঠাইছে, আচ্ছা 1 মাসের জন্য। তখন এখানে আমি একটা ডাক্তার, বড় ডাক্তার আইসারি, আমাকে স্যার আমার তো এবার শরীর একদম কেলাম তো, আর আমি থাই আমার মাথায় কি করে আমি কইতে পারি না স্যার। আর তোমার নাম কি? তোমাকে তুমি অমুক জায়গাতে আইছো, তোমার বাবার নাম কি? জি। তো আমার জীবনে আমি বহুত ডাক্তার দেখছি, বহু রোগী দেখছি, ঠিক আছে।
কিন্তু তোমার মতো রুগী তো দেয়নি, তোমার এই বয়সে এই অবস্থা কেন হইলো। পরে অনেক কথাবার্তা কইছে, কখনো পরে দিয়ে গেলাম যাচ্ছে ঠিক আছে স্যার আমি কি করতাম। তখন এমএলএ সেরাবেলা 7-8 দিন গেছে, 7 দিন না 8 দিন গেছে। 8 দিন পরে আমার ডাক্তার ইয়ারে দিয়া হাসপাতালে দিয়া নিজে স্ট্যাম্পারে নিয়েছে, নিয়ে বলছে আমার তো তারপরে আমার বেরি দিতে চাইছে, বেরি দিতে দেয়নি। আমার নিচে বেরি মানে হাতে পায়ে যে বেরি দেয়, ডান্ডা বেরি, যখন আমার নিতে চাইছে দেয় নাই। তো আমি ওই গেছিলাম এতে স্ট্যাম্পারে নিচে নেওয়ার পরে দিয়ে তখন আমরা বললো দেখ আমার জীবনে আমি বহুত যাই করছি টরছি কম করি না, তবে তোর এরা কাটিয়ে দিছি, কেন কাটছি প্রশ্নটা করবি না, ঠিক আছে তুই সোজা জেলে চলে যা। আমি কেন স্যার, আমার তো তোরও বলছি চলে যা। আমি কই অবশ্য কি যে কোনোটা ইয়ে না হলে তার আমার এরকম করে বলে না, আমার এগুলা সম্পূর্ণ সব চেক করলো, চেক করে দেখে ইয়া করে অবস্থা ভালো যা লাগবো সবগুলো বান্না ভিন্ন আলাদা আলাদা করে বান্না আমার হাতে ধরে দিয়েছে, এটা কেউ দিবি না। আমি এটা যখন বরিশাল জেলে ঢুকেছে আমার এলাকার দেশের একজনে পাইছি। আচ্ছা, পাইছি বলতে হ্যাঁ সাজা ইয়ার আগামী লাখ সাজা 30 বছর। তখন হ্যাঁ মাসের সিরাজ আমার আব্বা থাকতে আমার কাজ করতো, বস্তু শেখতো। আর আরেকটা হয়েছে এই যে 2001 সালে ইয়ার সময় বলাতে গন্ডগোল হইল না, হ্যাঁ মানে 2 জন পাইছি, 2 জন পাইছি। আমার দেখে তুই আমাকে দেখে কান্দা গাড়িয়া করে তুই এই বলা তুই এমনি কেমনি কি হইলি। তখন আমি ওরা ভাইয়া কইতাম ভাইয়া কেমনি কি হইলে আমি কইতে পারি না। জেলের ভিতরে যখন গেছি আমি তার সবারই চিনি না, তখন ঢুকাইছি আর এর পরের দিন আমার বাড়ির এই যে আমার লগে এত কিছু হয়েছে, আমার চোখ উঠাইছে বা এনতে নিচে, ঠিক আছে এত কিছু হয়েছে, তা আমার একটা লোকের আমার বাড়িতে আমার কাছে আইতে দেয়, মানে বাড়ির লোক জানতো কিন্তু আপনার কাছাকাছি কাছে আসতে দেয়। আসলে দৌড়াইতো, আসলে মারতো, কারণ আমার পিছু তো আমার বাপ নাই, আমার থাকতেও কি কেউ নাই, কে আইব বা এটা দৌড়াইব যে কেউ আইব, বাইরেও নাই। তারপরে যখন এই মিলে করতে করতে আমার বোনেরা তো একটা ভাই মা বোনেরা কানতে কানতে তো একটা অবস্থা খারাপ হয়ে গেছে। তখন একটা মেজু বোন আছে আমার জন্য সিরিয়াস পাগল। তো আমি আমার ইয়া করলে করবো, মারিয়া লাইবে আমার উদ্যোগ যদি দেখা যাইব আমি তারপরে যাবো আমার বাড়ি চাইতে। তারপরে গেছি বরিশাল গেছে এখন আমার দেখার জন্য, বরিশাল দেখা পর আমার এখানে টাকা দিয়েছে, জিজ্ঞেসে রেডি করলো। আমি না ওনার কি সমস্যা, আমরা আইতে সমস্যা কি, তাহলে আমরা আইবেন ইয়া করবেন সমস্যা কি। কিন্তু এখানে ওই যে পুলিশ আমার মেডিকেল ফরা দিত, হিয়াতে আবার নাম্বার দিয়ে ফোন দেওয়া দিত, দেওয়া যাইলে কিন্তু কথা কইলে আইব গেলে ওরা আইতে দিলে আর আইতে দিত না, হেন্দ্রে ধরাইতো আর আইতে দিত না। তো এই মিলে করতে করতে ওরা আর আসে না। তখন বরিশাল জেলে আমার বোনে যায় আমার দিকে, আমার ভাই বড়টা গেছে যাই দীক্ষা, আমরা ফিজে 1000 টাকা দিয়েছে, আমার বোনে দিয়া আরো ইয়া দিয়েছে। তো দেওয়ানোর পরে এটার ভিতরে কি করছে আমি তো আর বুঝি না, ফিজি কি টাকা কি, আমাকে এদিকে আমি জীবনে দেখছি কইছি আর চোখে তো দেখি না, এটার মধ্যে কেমনি কি আমি জানি। আমি দেখেছি যারা আগে ছিল হের কাছে দিছি, কালকে শুনছি 1000 টাকা দিয়ে গেছে, আজকে আমার টাকা নাই। আমার লগে ওই জিয়ারে গেছি কিও আমরা কালকে না টিয়া দিয়ে টিয়া কেমনে দেয়, টাকা দেয় না ফিজি দিতে। আমি লই গেছি কই সার সামসে এর মধ্যে কত কয়টার মধ্যে আছে 300 টাকা। আমি এইটা কি করলেন, আমি তো একটিও এত ভাঙলাম না, টাকা কই গেল এটা কইছি আরে ওই আমরা নিয়ে সবাই দিছি কাজ করি না আমার সিডি। তা আমি তো রুগী, আমার দিবি না কনা তুই আনিছি, তাই কি আমার টাকা ইয়ে লাগে নিয়ে নিবি কহ তুই আর কি করু। তুই এমনি রয়েছে পরে দিয়ে আমি সকালে উঠটা ওই সিউমেট আছে, সিউমেট কহ তুই জিরের বাইরে থাকা, জিলের বাইরে যাই কবলে তোর ইয়া কাটি দিত, তোর বলা ইয়া করানো লাই। তুই গেছি এমএলএ 2-3 দিন গেছি আরে আমার বলা ইয়া করে দিয়েছি, আমি বলা চলে গেছি। বলা যায় আমার আঙু তো বলা ডরে তো আইয়ে না, 2-3 মাস আমার চাইতে ডর আইয়ে না, কিন্তু বলা যায় দেয়ালে সম্পূর্ণ সব নিজের মানুষের লগে কয়জন আছে বা হিয়ারা আছে, পুলিশও ব্যাকে হেল্প করে, বিডিআররা আছে, সাইফুল স্যারের যাই ভাঙি গেলাম। ওই সাইফুল আমার যে ওষুধ দিছি একটা স্লিপ লিখে দিছে, স্লিপটা নিয়ে আমি সাইফুল স্যারের দিছি, ওই বলা ওই যে কইলাম যে বিডিআর হ্যাঁ যাই দিছি, আমি স্যার এই ঘটনা এই ওষুধ দিছে, ওষুধটা স্লিপটা ফুটছে ওইটা ওষুধটি ব্যক্তি রেখে দিছে, স্লিপটা রেখে দিছে কইছে তুই যদি ওষুধ খাওয়ান লাগে তুই আমার কাছে আইস। আমারও কইছে স্যার কেউ কিছু দিলে খাইছিস না, আমি কই স্যার কি হয়েছে না খাইস না। তো ওরা যে এত কিছু করতেছে আমি আর কইতে পারি না। 3-4 মাস গেলে কিন্তু আমার মা গেছে সাইতো, আমার বোনেরা গেছে, সবাই গেছে, কিন্তু আমার পরিবার আমার দেখতে দেয়নি। হ্যাঁ ভাই বেড়াদারেরা আমার চোখ উঠেছে, ওকে হ্যাঁ ভাই বেড়াদারেরা চোখ উঠেছে, হ্যাঁ আমার দেখতে দেয় নাই। যখন যায় না দেখতে আমি তো বুঝি না, আমার মায় কয় আমার বোনেরা কয় ঠিক আছে, আমি তো দেখছি এগুন দিয়ে কারা, আমি তো অগরও বুঝতাম দিই না। ওরা তো জানিয়ে গেছে, সত্য এক জয় হয় না, ওরা তো জানিয়ে গেছে, জানতে দেয়া পরে
আমি আমার কইতেছে আমি আমি দেখতেছি আমার তখন এই 3-4 মাস হইলো আমার দেখতে আইলো না। পরে আমার বোন গেছে, বোন যাই তোরে যাবিন করামু বাই দিলি যাও। জেল ততদিনে কতদিন খাটা হলো? জেল 7 মাস। তখন ভাই পরে যাবিন চাইতে হলে তো আগে মিস্টেট করে যাইতে হইব, পরে চাইতে হইব জজ করে। তাই কে এত করে আমরা প্রোডাকশন দিলে আমার এক কবারে যদি জজের সামনে উঠান, ঠিক আছে, আমার তো আর 12 হাজিরা দেওয়া সম্ভব হইব না। আমি টাকা পাবো কই, কে আনবো? আনালে জেলে ফুরিয়েছি এমনি ভালো আছি, যাই হোক কি করবো, আর কি আছে আমার? আমি এটা কই বাইরের লোক কামনা করতে আছি। পরে লাস্টে আমার মা তো আমি তোর লই দেশে দেশে ঘুরি ঘুরি, ঠিক আছে, আমি খুঁজে খাওয়াবো, তোর দোয়াই না আমি খাওয়াবো, তুই করস খা। পর লাস্টে যাবেন ওই এলাকা হয়েছে আমি কি স্যার আমার যাবিন চাইছে বা কেমনি কি করছে কই দেয় আমার মা, আমি যে আসমু আসার মতো না, আমার কোনো কিছু নেই। যদি মন চা দিলে একেবারে দিতেন, যদি মন না চা তাহলে কি আবার ঢুকাই দেন। তারপর জেলে থাকি আমি ভালোই আছি, বাইরে যে আমি কি করবো, কই যাবো, কে খাওয়াইবো, কে আছে আমার? এগুলো বলতে বলতে পরে লাস্টে আমার ইয়া দিয়ে দিল, অব্যাহত দিয়ে দিল এবার আমার মারলে আমি ইয়ার বাড়ির দিয়ে গেলাম গা। যাওয়ার পরে আমরা জেলাতে বাড়ি ওই যে ছোট বাচ্চা আমার বাচ্চা কিন্তু আমার দেখতে গেছে ফুফুর লোকে জেলে, কিন্তু আমার পরিবার যায়নি। পরিবার মানে বউ যায়নি? হ্যাঁ, বউ যায় নাই, আমার বাচ্চা কিন্তু আমার আব্বুরে আমি দেখি। আমার পরিবার কি করছে চান, কামরা কিচ্ছার আসিল, আমি উদ্দে আসিলাম যে বাসাতে আসিলাম, এই মহিলাটা ভালো না, এখানে ছিল, এখানে থাকিয়া কারখানার কাম করছে, হে লোকটাও ভালো না, এখানে থাকতে থাকতে দেখেছে বিশাল কিছু টিয়া পয়সা হয়ে গেছিল, কথা বুঝেন। আমারও কিছু টাকা পয়সা আসিল, আবার বেড়ি ফসং দিতে আমার টাকা পয়সা আসলে আমি যে সময় ওই যে ওরা আমার এখান তো ধরে নেয়, সেই সময় কিন্তু ওর লগে সংযোগ চলছে, আমার পরিবারের লগে কি অগলগে সংযোগ চলছে যে আমি ওই জায়গায় যাই। আর আমি যে সেই জায়গায় গেছি ওই ছাড়া আর কেউ তো জানে না, আমার মাও জানে না। তাহলে তুই তো দিলি, তোর কাছে টাকা আছে, নাহলে তুই এই টাকা যাইতে গিয়া আমার তো আরো দুঃখ থাকতো না, থাকতো। তোর কাছে যা আছে, টাকা আসিল, পয়সা আসিল, তারপর সাবানা আসিল, স্বর্ণালগান যা আসিল, তোর তাহলে তুই চলে যেতে, আমার তার দুঃখ থাকতো না। একজন লোক যাইতে গিয়া তাই তুই আমার এই ক্ষতিটা করা উচিত ছিল না। তখন আমি জেলাতে বাড়িয়েছি, বাড়ি আইসা বাড়িতে যাই ফোন দিছি, আমি কি দেখো আমি তো বাড়িয়েছি, তুমি আসো। আমার তো তুমি কে, আমি তো তোমার চিনি না। আপনার ওয়াইফ? প্রিয় শ্রোতা, আমরা এই জায়গাটায় ছোট্ট একটা বিরতি নিতে চাই। আপনারা সবাই শুনছেন রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব এবিসি রেডিও FM 89.2 এ। প্রিয় শ্রোতা, আমরা বিরতিতে যাবার আগে আগামী সপ্তাহে যাহা বলিব সত্য বলিবর আনসেন্সর্ড এপিসোডে কে আপনাদের সামনে মুখোমুখি হচ্ছেন, চলুন একটু আমরা সেটার অডিও ক্লিপ শুনে নিই। কথা বলে ওনার কথার মধ্যে 65% কথা থাকে অ্যাডাল্ট। উনি বলতে এগুলো? হ্যাঁ, উনি অ্যাডাল্ট কথা বলতে। আমরা দুজনের আমরা কিছুদিন পরে অ্যাডাল্ট হওয়ার পরে ওর বয়স যখন 18 হবে আমি ওকে বিয়ে করবো। আমার সাথে এরকম বেমানি করলো, অনেকবার ওকে ফেরানোর চেষ্টা করছি কিন্তু লাভ হয় নাই। তারপর আস্তে আস্তে ওর বিষয়গুলি আমার সামনে আসতে থাকে। ছেলেরা যেসব কথা আমার কানের কাছে বলতো এই কথাগুলি সত্যি, এখন আমি প্রমাণ পাইতেছি একের পর এক। ওকে প্রিয় শ্রোতা, অপেক্ষা করুন, সামনের সপ্তাহে প্রচারিত হবে জেবিএসবি আনসেন্সর্ড। আমরা ফিরে আসবো ছোট্ট একটা বিরতির পর। রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ। রয়্যাল টাইগার ড্রিঙ্ক সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ। চার মিনিট পর আবারও ফিরে এসেছি রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিবতে। আর জি কিপ্রিয়া রয়েছে আপনার সঙ্গে এবং শুনছেন এবিসি রেডিও FM 89.2। সুলাইমানের জীবনের অপ্রিয় সত্য শুনছেন প্রিয় শ্রোতা। আমরা কথা না বাড়িয়ে সুলাইমানের কাছে আবারও ফিরছি। হ্যাঁ সুলাইমান, আমরা যেখানটায় ছিলাম তারপর তখন বাড়িতে আইসি আর ফোন দিয়ে কইলাম দিয়ে আমরা তো বাড়িতে আইসি, তাহলে তুই আয়, ঠিক আছে। কি জেল থেকে আসছেন? হ্যাঁ, জেল থেকে বাড়ি আইসি। আচ্ছা, আমি জেলে থাকা অবস্থা ওই আবার কি করছে, জীবনে কতবার জেলে গেছেন? না, জেলে তো একবারই গেছেন। আচ্ছা ঠিক আছে, ওই তখনকার ঘটনাই বলতেছেন আপনি? হ্যাঁ, তখনকার ওই কি করছে, আমি তো জেলে ওই এই কামরাগির সাথে দেশের ওর বাড়িতে গেছে। ওর বাড়িতে যায় আমার মেয়ে তো একটি, ওর বাড়ি ভরে একটার মায়া নাই, মেয়ে নাই। মেয়ে নাই দেখে ওই কি করছে আমার মেয়েরে কি ওর কাছে দিয়েছে,
আচ্ছা, পালতে দিয়েছে। তখন হেদের আমার বোন একটা হেনে থাকে মিজুবর, আমার মিজুবনে আমার ভাই যে আমরা এই দেশে ধুইছি আমকা কি লেগে বোন আমরা তো আছি, আমরা 4টা বোন, আমাদের এক ভাই এনে গেছে, আরো 2টা তো ভাই আছে, সেগুলো যদি না ফাইল তাহলে তো এনে দিব, তাহলে আমার ভাই যে আমরা এনে ধুই যাম করলে ওখানে থুইয়া মায়া তো ছোড়ো, মায়ের আমি ডাক্তারের কাছে তাই আসি কই এই ঢাকা। তখন মায়া হিয়ানতে না আমার বোন আমার মায়ের লয়ে আমার দেখছে, দেখি মায়ের দিনে রাখিয়ে দিছি। তখন আমি বাড়ি দিয়ে মায়া পাইছি, পাওয়ানোর পরে আমার ফোন দিতেছি, ও যাইব না। আর মায়ের কই মনু তুই কি করবি, তোর মাথা আইব না, আব্বু তুমি লওসা আমার লাগে একবার শেষবারের মতন। ওকে, মেয়েটা মেয়েটা আসলে ঢাকায় আমি আনতে চাইছিলাম, মেয়েটা আনি না আইতে চাইছিল। তখন মেয়েটার আব্বু তুমি একটু লও শেষবারের মতন। তখন আইসি ঢাকা, আমার বন্ধুর আইসি, আমার শুক্র ড্রেসিং করা লাগবো, ড্রেসিং করাই দিব, আর কিছু ডোরপ লাগবো, ডাক্তার কইছে ডোরপ দিত। তো ঢাকা আইসি আর এর কাছে পাঠাইছি মায়ারে। ঢাকা আইসে আমার বোনের বাসা আমরা 4 দিন, কিন্তু এর থেকে মনে হয় কত 5 টাকার ভাড়াও না, এই যাইতে 5টা মিনিট লাগে। এই যে মেয়েটালে আমি আসলাম, ওই যে একটু দেখলো না দেখতে যায় আমি হেই আমাকে চলছি আসিলাম, কে তুড়ুক কেমনে চলছে সবাই দেখছে না, দেখতে যায় অনরে ডাক দিছে, এই তুই কেমন মেয়ে, তুই দিয়ে করলি না, এই নিজের মায়া আইসে যে দেখলি না। তো সবাই বলে না, তুই গেছে দেখতে বলে, দেখতে গেছে আর মায়া ধরে নিয়ে আমার পাশে দিয়ে বইয়েছে, আম্মু আইসে বইও। মায়ের কয়ে কি আমি আর চিনি না, তুই আবি নি, তুই আইলে আয়, নাইলে আমি যাইগা। কথা কই গেছে গাতে আমি কই যদি যাইতে তাহলে তুই একবারে তো দিয়ে দিতে আমাকে, ঠিক আছে তুই একবারে ইয়া করে দে, তাহলে যাইগা, আর তোর পৃথিবীতে তো থাম লাগে না। এর ভিতরে বিয়েটা করাই গেছে আমার বাপে, ঠিক আছে, আমার বাপে আমার একটা ওয়াদা করাই গেছে। আমার ছোট ভাই করছে 4টা বিয়া, আমার বড় ভাই করছে 6টা। আমি এই একটার উপরে আছি, ওর চুরি করছি, ডাকাতি করছি, যে কোনো জায়গায় গেছি আমি তারে নিয়ে গেছি, আমার এই মেয়ের লগে নিয়ে গেছি, আমি যেতাই গেছি আর আমার লগে ছিল। ওকে, বুঝছে, এখন আমি 1 সেকেন্ডের লাগে কোথাও রাখিনি। আমি শুধু সেই দিন ওই জায়গায় গেছি, এর ভিতরে যে ওই দেশে যায় আমার মামাতো ভাই নিজের ভাইকের লগে এই ইয়াটা করে আইছি, আমি কল্পনা করিনি যে টাকার জন্য করছে এই 1 টাকা এই খাইতে পারে না। মেয়েটার লই আসলাম, আসানোর পরে মেয়েটা বসাইলো যে আম্মু তুমি আর আব্বুর লগে ইয়া করে না, আব্বুর লই চলো আমগো বাসায় আমরা যাই, আটা তোমার বাসা কই লইছি, আটা আমগো আব্বুর লোক মানে আমারে নিব না, হ্যার বাসায় কি আমারে নিব না, হ্যাঁ আমার ভাত খাইব না, আমার ডিভোর্স দিয়া দিব। তাই আমি ডিভোর্স দিয়ে দিলে, আমি তো তোর এই দেশে বিয়ে করি নেই, আর ঢাকারও বিয়ে না, ডিভোর্স তো দিবে ইয়েতে বিয়ে যে দেশে, তাহলে দেশে দেয় ডিভোর্স দিয়ে দিই কাজে অফিসে, না তোমার আমি ডিভোর্স দিয়ে দেব, ইয়ান তো দিয়ে না, ইয়ান ডিভোর্স হইব না, তুমি দেশে লও। তাকে এডিট করে অনেক ইয়া করে দিই, যে পরে লাস্টে এক পর্যায়ে আমার ভাবি উদ্যা আসিল, অনেক বুঝান সুঝানোর পরে যা হয়েছে যাক সামনের দিকে চল, আছে আমরা ভাই বোন 8 বিঘা 7 বিঘা তো আছি, ঠিক আছে, আমরাও দেখবো বা হিও যেমনি পারে, আমরা এই যদি কোনো দিকে খুঁজি পার যেমনি মানে তোরা চালাইবো তো, তাহলে তুই কই যাবি, তুই একটা মায়া আছে, এটি অনেক বুঝান সুঝানোর পরে যাক আমি একদিন গিয়েছিলাম হে বাসায়। যাওয়ার পরে যখন আসিলাম রাত্রে থাকার পরে দিই সকালে আমার তুমি যা বাসায় আপুকে এনে থাকো, এনে একলা বাসায় থাকবে কিলা বলবো মনে হইলে থাকা, আমি কাজে যাই, কাজে তাই আবার আইতে তোমার লিয়াম। যাক আমরা তো গিয়েছি, আমরা তো সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছি, আমরা রাত্রে আসলে আমরা ডাক দিব, আমার এনে দিয়েছি, আমি এনে রয়েছি মায়া উদ্যা। রাত্রে আইসা ফোন দিয়ে তুই আমার নাম্বার আর ফোন টোন দিবি না, কি এটা কি গেলি, তোর নাম্বার ফোন টোন দিবি না, এটা কোনটা কথা বলি, কিন্তু ফোন টোন দিবি না, এটা কোন কথা বলি দিয়ে মিয়া আইতেম বসে আইয়ে না। পরে আমার বাড়িবো আসলে এনে বড় বাড়িবো, আমার ভাই এনে দোকান করতে এই সময় বড় বাড়িবো আর ধরে নিয়েছি আইসি, আর আমি চাইতো মোবাইলটা, এরা তো মোবাইল ছিল, তো মোবাইলটা লইছি, সেকেন্ডের মধ্যে মনে 50টা কল আইছে। আচ্ছা, তার মোবাইলে কেউ কল দিক অমুক জায়গায় যাই, কেউ কল দিক আজকে ইয়ে আইতে পারবে না, কেউ কল দিই, সব পুরুষ। তখন আমার হিসাব করা শেষ হয়ে গেছে, এই মহিলা কোন সীমানা গেছে গা, ঠিক আছে। তখন আমার বাচ্চারে দিয়ে গেলাম, মনু তুমি কি করবা, কাব্বু আমি আর লোকে যাবো না, ঠিক আছে, মানে মেয়ে বলতেছে যাবে না মার সঙ্গে, হ্যাঁ ওর মার সঙ্গে যাবো না। এই বাড়ির যে বাড়িতে এইসব কথাবার্তি চলে, ওই বাড়ির মধ্যে মনে 30 থেকে 40টা মহিলা ছিল, মহিলার মোকাবিলা কাব্বু আমি তোমার বলি না যে আইসো, তোমার কি তো কই নাই, তাহলে শোনো তুমি যখন এই অবস্থা হয়েছে, ওর মাল্লাও কথা কইছে, ওর ভাই গুলো কথা কইছে, হাসছে, তোমার ভালো করে খাবাইলি তো কইছে, চোখ উড়ানোর আগে দি, ঠিক আছে, আমার মায়ের বেটাই সব খাওয়া দিল। চোখ উঠানোর আগে আপনার ওয়াইফ, হ্যাঁ হ্যাঁ বাইকেরও কইতেছে, আরো ভালো মন্দ খাওয়াইলি তো, খাওয়াটা হয় তারপরে উঠাইতো, আমার মাই এজন সব খাওয়া ধরছে, তখন দেখে পিসটা আউট, বুঝছেন। আর আমার বোনও শুনছে, যে বাড়ির দাঁড়াই কথা কইছে, যে মহিলা ছিল লগে এরাও কইছে,
তখন আমি কই আর এর হলো তো ঘর করার আমার আর কোনো সাধ্য নাই। তারপরে দিয়ে আমার বোনকে বনাই কথা হলে যার পর একটা মাইয়া লইয়া যদি খায়, ঠিক আছে, আল্লাহ আল্লাহ ভালো। তার মানে কি আপনার এই চোখ তোলাতে কি মানে আপনি যেটা বলছেন আপনার আত্মীয় স্বজনরাই তাই সে অর্থে? না, আমার এক নম্বরে আমার এই চোখ তোলাতে দেয় আমার পরিবার। মানে আপনার বিয়ের করেছিলেন যে ল পরিবার যেটাকে বলা হয়, মানে আইনত যারা আপনার কি বলা যেতে পারে শ্যালক কিংবা আপনার যারা, হ্যাঁ শ্যালক, এই শালারা হেরাইতে এই কামটা করছে, আমার হেরাইতে এই কামটা করছে, এগুলো করতে। বাইদ এটা আপনার ভাষ্য, কিন্তু আসলে এটা কতটুকু সত্য সেটা আমরা প্রমাণ করতে যাচ্ছি না। সত্যটা আসলে যারা ঘটনা ঘটেছেন সত্য প্রমাণ করার দায়িত্ব আসলে ল কিংবা আদালতের। সুতরাং আমরা আসলে ওটা নিয়ে কোনো মন্তব্যই করবো না। আপনি আপনার বক্তব্য এখানে উপস্থাপন করছেন, বলেন। তারপর মেয়েকে নিয়ে কি করলেন? পরে মেয়েকে নিয়ে আমি চলে গেলাম বাড়িতে, মার কাছে চলে গেলাম। মার বাড়িতে গেলাম, বাড়িতে থাকতেছি, এর ফোন দিতেছি যে তুমি আমার মধ্যে বেদাল ভাঙিয়ে দাও, ঠিক আছে, না হলে এবারে আমার আম্মু ফোন দিতেছে তুমি চলে আইও, ঠিক আছে, আমরা দুনো শাশুড়ি বউরে একজনের চালাইতে পারম না, ঠিক আছে, লাগে আমরা ইয়ে করি খামু। বিভিন্ন ভাবে আরো বুঝাইলো, আমার মার কথা শুনলো না, ঠিক আছে, কারো কথা শুনলো না। না শুনতে যায় কি করলো, এন থেকে আমার বাইরে অগরক বললো যে আমার ঘরে ইয়ে করে দেন, আমি যামুকা করে এবার দেশে যাবো। দেশে যাবার নাম কি এনতে ভাড়া টাড়া দিছে আমার ভাই, ইয়া টিয়া করে আর সবকিছু লইয়া দিছে, দেশে গেছে। দেশে যায় সুন্দর আমার ডিভোর্সের কাগজ পাঠাই দিছে আপনার ওয়াইফ। 3 মাস পরে ডিভোর্সের কাগজ পাঠাই দিছে। পাঠাই দেওয়ানোর পরে দিয়ে আর আমি আর কি করবো, তখন নিরুপায়। আমি এখন কোন দিকে যাবো আমি নিজে কইতে পারি না। যখন আমার এটা ইয়া করে দিছে, এখন মারা করলাম মা আমি কি করবো, আমি তো চলতে হইব, আমনে তো চলতে হইব, আঙুর কে চাইবো, যে বাড়িতে থাকলে আঙুর কে চাইবো। তখন চলে গেলাম। আমার বোন একটা বিয়ে দিছি আবার নোয়াখালী, আমাদের শুধু বলা থাকি নোয়াখালী যখন বিয়ে দিছি তখন গেছি বোনের কাছে। ও বোন, ছোট বোন, এটি আমার ছোট বোন, আমার ছোট বোন, এটা আমি বিয়ে দিছি, আমার আব্বা তো 4 জনের বিয়ে দিছে, আর ছোটটারে আমি বিয়ে দিছি। তখন আমি এর কাছে আসলাম, কই বোন এই ঘটনা, এখন আমার মাইয়া নিয়ে আমরা কি করবো, আমার এই মায়ের কি হইব, আর কি হইব, আমরা কেমনে খামো, আমার মার কি হইব, বাইরে তো একজন এক জায়গায় বাড়ি একটা, আমি কি করবো, আমার কেমনে খাওয়াবে, মা কেমনে খাবে, আমার মায়ে কেমনে চলবো। তখন কো ভাই কি করতাম আমি, আমার বোনও কান্দে, যাক ছোট বোন কান্দাকাটি করে হিয়ান, আবার আমার আরেকটা বোন আবার হিয়ান তেন একটু দূরে থাকে, সেই বোনে ওইদিকে কোরবানো আই পড়ছে, যেমন কোরবানের বাকি অল্প কয়েকদিন আছে না, সেই বোনটা ফোন করে তুই এইদিকে চলে আয়, ঠিক আছে। গেলাম, আমি কি না যাইতাম না, বাড়ির দিকে যাবো, মা কান্দে। মা আমি যেদিন আইসি আঙ্গো মনে হইলে আমরা যেদিন চট্টগ্রাম যাই সেদিনে মা আটপেল করছি। তারপরে মারে ওকে চলে আমু, দেখ আমার মারে জিগে মা কি করতাম, আপু যাইতে কর, তাই মা কো যাও, তুমি যাও, যদি যাইতে কো যাও, ইডিট করে তারপরে আই। যখন এখানে গেলাম, এখানে যাওয়ার পরে দি আমার বোনিয়ে ক বাইরে যাও, হন তো হয়ে গেছে, যা করুন তো করছো, এই মাইয়ার ভবিষ্যৎ আছে, এখন কোনো মৃত্যুর আল্লাহ কোন 2 দুর্গাটি আর হানো কেতন চাইলে পাইতি না, ঠিক আছে। আমি কি আর ফোকাটি একজনের নিচে এখন ফার্মু, ঠিক আছে, যদি এখন আনি কি আরবেন কত কুদ্দুরে জুন দিই, এটা ইয়ানে শশা করে মানুষই, সিম করে, তারপরে বিভিন্ন তোর দরকারি করে এটি কৃষি, তাহলে তোর ঋণ করে দিই, তুই আপাতত মায়াগারে চলে ফেলি ইয়ানে খা। এটা কে বলছে আপনাকে? আমার বড় বোন। বড় বোন, ওকে। বড় বোনের ছোট ডেরি, তুই বলে বুঝা, আমি তো তুডুকু পাইতাম না, তুই আমার এই ঢাকা বোন আছে 3টা, তুই হেরা উদ্যা সবাই মিলে আমার এই শহরের আমি দিছি কিছু দিয়া, এই মোটামুটি ভাবে মানে কতটুকু লই দিছে, জায়গা কতটুকু লই দিছে, লই যাওয়ার পরে দিই মোটামুটি হিয়ানে কোন রকম ঘরে উঠাই। এখন কি নোয়াখালী দেশে থাকি আমি, দেশেও কি ওই যে ভোলা বাড়িতে আমি যাইতে পারি না, আমাদের লিয়ানে মারিয়া ফেলাইব। কেন মেরে ফেলবে? ওই যে ওই ডাকাতেরা, আমি বাঁচি আছি, অন মারিয়া ফেলাইব, ওইটা করবো এটা করবো, বিভিন্ন হুমকি দিতেছে, কথা বুঝছেন। আমি অন বাঁচি আছি, আমি দেশে কই, আমার কারণে হ্যাঁ লোক অ্যাক্সিডেন্ট হয়েছে, মারিয়া লাইছে, এর পুলিশের হাতে ধরা পড়ছে, কথা বুঝছেন। আমি এগুলা কইছি, তা আমি কই কম না, আমি নষ্ট হয়ে গেছি, আরো মারফুতি নষ্ট হইব না। আমার মতো শত শত মারফুতি তো আছে, জানতো না। আর যে এক একটা বার অভিযানে যদি পরে মনে করো 2-4 ফলাফাইন যদি মারা যা, একটা ফলাফাইন কেমন কইতাম, কাগো ফলাফাইন কি আঙুর মতন ফকিনি ফলাফাইনি তো হয়তো বুঝা যাইতো, বললো এই আয়ো বেড়াইতে যা শহরের ভিতরে যায় ডাকাতি, বুঝেননি। আচ্ছা, আরে যে শহরের কথা কই, যে শহরে যাই যে যা ডাকাতেরা ছিল, আমরা ছিলাম ওই শহরে, না হইলে শত শত মানুষের কল্লা আছে, শত শত মানুষের জীবন গেছে। এগুলোর বিচার হয় না? কি বিচার হইব? কার সাক্ষী আসেনি, প্রমাণ আসেনি, আর কইলে শুনবেন নি? কে কইব, কার নামে কইব, কারে দিব সাক্ষী, কার কাছে কইব, কে বিশ্বাস করব? এটা আমরা চোখে দেখছি। ওকে, সে এমন একটা লোক, একটা মোবাইলের চেষ্টা একটা ছবি উড়াইছে,
একটা ছবি উড়েছে মোবাইলে, তার কারণে সেই লোকটা মেরে ফেলছে। সে কেমন গুড ফেরান বুঝছেন, মোবাইলের ছবি তুলছে এই কারণে মেরে ফেলছে। একটা ছবি তুলছে। ঘটনাটা কি ছিল? হ্যাঁ, ছবিটা তুললো কা, অপরাধটা এটা আর কিছু না। আপনি নিজের চোখে দেখেছেন? হ্যাঁ, আমার নিজের চোখে দেখছি। ঘটনাটা কি ছিল? ঘটনাটা হলো, এ তো বস নেতা, কথা বুঝুন না? কে সে? কালাম চৌধুরী তো নেতা। ওকে, নেতা দেখে মনে করেন ওর ছবিটা উড়াইলো কা, তা মেরে নেবে, সাথে সাথে মেরে নিয়েছে। কি দিয়ে মারতো? গুলি আছে তো, পিস্তল আছিল, শর্টগান আছিল, বিভিন্ন ইয়া আছিল। মেরে কি করতো? ফেলে দিত লাশ? মেরি ফেটটা, এতে ফেটটা, এই ফেটটার মধ্যে ছাগল একটা টান দিত। আচ্ছা, টান দি নদীর মধ্যে যে খালটা তো, এই খালের ভিতরে নামলে এতুরুক গাড়ি যাবেন, কাদা কাদা, এর ভিতরে এরকম ভাড়া দিয়ে ঢালা দিলে হামদা যায়, নিচে চলে যায়। পেটটা ফেলে দিল, কারণটা হলো যাতে ভেসে না ওঠে। ভেসে না ওঠে। প্রচন্ড ভয় পাওয়া যায় তুই চরের ভিতরে, শূন্য। তো বাকি যারা আপনারা থাকতেন ওরা প্রতিবাদ করতেন না? কারা? কার লোক প্রতিবাদ করবো? কার লোক করবো? এই তো গুরু কেউ বুঝতে দিত, আপনি অপরাধ করছেন না, আপনি ইয়ে করবো না, এদিকে তোর কথা আছে, তুই কথা কইব। বছর ডাকছে, দুধ দিছে, দৌড়ে গেছে, বছর তো ডাকে, বছরের কাছে গেছে, বছর আল্লাহ কাম সারি দিয়ে নিজের নিচে কোনো সাক্ষী আছে? এই লোক মানে এই লোকের হয়ে কাজ করতেছে, আবার সে লোক মেরেও ফেলতেছে। হ্যাঁ, মেরেও ফেলতেছে। নি গাড়ি দিয়ে এই ওই লোক কই এই আছে, চুরি করে গেছে গা, চুরি করে গেছে, কই গেছে গা, এটা তো মারি ফেলাইছে। ঠিক আছে, তুই একদিন দুই দিন মানুষই দেখে না। তো আপনাদের মধ্যে গন্ডগোল হয় না একজনের সাথে আরেকজন? হ্যাঁ হয়েছে আমাদের সাথে। আমরা তো আমি যখন স্তরে ছিলাম নিজামের সাথে, আমাদের সাথে একদিন কাউন্টার হয়েছে। মানে কাউন্টার বলতে কি বিশাল বড়, মানে ডাকাতে ডাকাতে গন্ডগোল আছে না, ডাকাতে ডাকাতে বিশাল বড় গন্ডগোল হয়েছে। গন্ডগোল হইতে যেদিন গন্ডগোলটা হয় সেদিন আমি সরে নাই, সেদিন কিন্তু ওই বস সরে ছিল। যদি আর 5টা মিনিট আগে হয় কিন্তু বসের অবস্থা শেষ হয়ে যেত। কথা বুঝছেন, বস আর যে আরেকবার যে উঠছে, কথা বুঝছেন। আর যারা গেছিল নিজাম, নিজাম এখন ইয়ে হয়েছে, ক্যান্ডারম্যান হয়েছে, সেনাবাহিনীরা থাকে এই চরে, এই চরতে আইসা আর এই ধরছিল। এই ডাকাইতে ডাকাইতে লাগে গেছে, কত মানুষ যে মরছে তা বলার মতন। নিজেকে নিজেকে মানুষ মরিয়া। আমরা লগে গেছি না, আমরা লগে যাই, যদি আমি মারা যাই, আপনি আরে আমার গাড়ি ধুই যাইলেন কে, চলে এই অবস্থা। ডাকাতদের জীবনটা ভালো না, এটা ক্ষণিকের জন্য। যারা বুঝে তারা কিন্তু এই জগৎটা জীবনও যাইব না। 3 মাসের মধ্যে একদিনও ঘুমেছি কিনা আমি নিজেকে দিবি না। আপনারা টার্গেট করেন কিভাবে যে ওই নৌকাটাতে আপনারা ডাকাতি করবেন? এটা জানে কে কে? এটা তো দেখা যায়, নদীতে তো হাজার হাজার বুক। রাইট, সেটার মধ্যে থেকে আপনারা যে কোনো একটা বেছে নেন যে এই নৌকাটা ধরবো বা ওই নৌকাটা ধরবো, এটার ভিতরে মাছ আছে। রাইট, এটা বুঝেন কিভাবে? এটা বুঝেন তো, এটা ওই বোট তো লোড ডাবি যায়, ওই বোটটা ডেবে যায়, ডেবে যাইতে, ওই ডেবে যাওয়া বোট যেগুলো সেগুলো টার্গেট করেন। হ্যাঁ, ডেবে যাওয়া বোট গুলো এগুলো টার্গেট করি কি আমরা ধরে নিতে পারি এটা মাছ আছে, বা এটার মধ্যে বরফ লয়ে আইছে, বা এই বোটটা নামতেছে, কথা বুঝেন না। এটার ভিতরে আবার ধরন যায় কেমনি আমি বলি, এই যে আজকে বোটটা এদিকে আইছে যেটা, এটার মধ্যে মাছ আছে, এদিকে নামি যায় যেটা, এটা ধরইব না, এত মাছ নেই। আর ওইদিকে আইতে আছে না, মাছ আছে, মানে মাছ ধরে ফিরতেছে। হ্যাঁ, মাছ ধরে ফিরতেছে, এটা ধরতে হবে, এইটা ধরে নিয়ে আসো, এই ধরে আনি পিঠা। উঠেই কি মারা শুরু করতেন? উঠেই আমার হাতে আবার মানুষ মারি না। বিরতির ঘন্টা বেজে গেছে প্রিয় শ্রোতা, আমরা এই পর্যায়ে ছোট্ট একটা বিরতি নেব। আর যারা যাহা বলিব সত্য বলিবতে কনফেস করতে চান কিংবা জেবিএসবি আনসেন্সর্ড এপিসোডে আসতে চান, তারা আমাদের সাথে কন্ট্যাক্ট করুন, আমাদেরকে ফোন করুন। ফোন নাম্বারটি হচ্ছে 09613892892। আমি আবারও বলছি 09613892892। ফোন করার পরে অবশ্যই আপনি ফোন থেকে যে নির্দেশনা পাবেন সেই অনুসারে আপনি আপনার কথাগুলো রেকর্ড করবেন। চলুন দেখে নেই এই মাসের শেষ সপ্তাহে জেবিএসবি আনসেন্সর্ড এপিসোডে কি ঘটনা আপনি শুনতে যাচ্ছেন। কথা বলে ওনার কথার মধ্যে 65% কথা থাকে অ্যাডাল্ট। উনি বলতে এগুলো? হ্যাঁ, উনি অ্যাডাল্ট কথা বলতো। আমরা দুজনের, আমরা কিছুদিন পরে অ্যাডাল্ট হওয়ার পরে ওর বয়স যখন 18 হবে আমি ওকে বিয়ে করব। আমার সাথে এরকম বেইমানি করলো, অনেকবার ওকে ফেরানোর চেষ্টা করছি কিন্তু লাভ হয় নাই। তারপর আস্তে আস্তে ওর বিষয়গুলি আমার সামনে আসতে থাকে। ছেলেরা যেসব কথা আমার কানের কাছে বলতো এই কথাগুলি সত্যি, এখন আমি প্রমাণ পাইতেছি একের পর এক। ওকে প্রিয় শ্রোতা, অপেক্ষা করুন, সামনের সপ্তাহে প্রচারিত হবে জেবিএসবি আনসেন্সর্ড। আমরা ফিরে আসবো ছোট্ট একটা বিরতির পর। রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ।
রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ। ওয়েলকাম ব্যাক ওয়ান্স অ্যাগেইন। আপনারা শুনছেন রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব, আরজি কিবরিয়া আপনার সঙ্গে, এবং আপনারা শুনছেন এবিসি রেডিও FM 89.2। সুলাইমানের জীবনের অপ্রিয় সত্য শুনছেন প্রিয় শ্রোতা। আমরা কথা না বাড়িয়ে সুলাইমানের কাছে আবারও ফিরছি। হ্যাঁ সুলাইমান, আমরা যেখানটায় ছিলাম, কি হতো? আপনারা দল মিলে কি করতেন? হ্যাঁ বলেন। প্রথম মানে আমি যখন ডাকাত দল ঢুকছি, জি, ঢোকার পরে যখন আপনার লগ আমি একটা কাজ শিখছি না, মানে এই একটা কাজ শিখছি না, হাতের কাজ, মেশিনের কাজ শিখতে যায়। এখন আমরা প্রথম গেছি, প্রথম টিভি আমি যখন গেছি মেশিন নষ্ট হইয়া। আচ্ছা, এখন আমি তো জানি এটা ঠিক করতে, আমি ঠিক করুম না, আমি ঠিক করতেছি না। আইসে আমার উদ্দেশ্য হলো কি, ওরা কারা কেমনে কেমনে চলে আমি একটু দেখবো। আচ্ছা, তখন ওরা যেন আসতেছে, দেখতেছি যে শহরের একজন আই, মানে আমি ফোন করে দিচ্ছি লোক আসতেছে, আমি কোন লোক আসতেছি আবার, তো দেখে লোক একজন আই, আমি কই তোরা এই কাম করস, এরকম ভালো ভালো মানুষের তোরা বিলাসিতা করি আঠস, আর আমরা এত কষ্ট করি একটা শার্ট গাদ দিতে না 500 টাকা দিই, আর তোরা এই বিলাসিতা করি 800 500 টাকা আমরা সারা গাদ দিচ্ছ 1000 টাকা দিয়ে জোতাকে নিয়ে বাদ দেশ, আর আমরা কি এত পরিশ্রম করি, এত টাকা চালান দিই, এত কষ্ট করি, এটা করতে পারি না। তখন এগুলা করার পরে তোরা এই পর্যন্ত বুঝতে পারবি না, খাইতেই পারবি না, আমি কাম করে আল্লাহ নাও খাবো, এরকম যখন করতেছি। এখন আস্তে আস্তে লোকটা চিনলাম আর কে কতটুক, কে কেমনে করে, কথা বলছি, ডাকাইতের টাকা কেমনে যা, ডাকাইতের টাকা কে খায়, কোন লাইনে যাইতেছে, কে ধরতেছে, কিভাবে যাইতেছে, কার কথাতে কোনান্তে ডাকাইতে কি করতেছে, কথা বুঝেননি, কিন্তু নেটওয়ার্কটা কেমনে কি করে দেখতেছি। প্রথমত শুরু করি, আচ্ছা, প্রথমত শুরু করে দেখতেছি এতে আর একটু কাহিনী আছে। ওই যে কালাম ডাকাত, হ্যাঁ একটা ভাগনা আছে বাউল ডাকাত, হ্যাঁ ভাই, হ্যাঁ কিন্তু ভাগনা করে বরিশাল থেকে, মামা থাকে চিটাং থেকে, দুই জায়গাতে দুইটা দল আছে, বুঝলেননি। আচ্ছা, আমি তো ইয়ার লগে কালামের লগে, আর উইয়া তো হিয়ার নিজের, উইয়া আমারে ফোন দিয়ে হুমকি দেয়, হয় মনে হয়েছে হুমকি দেয়, এই বেড়া কিছু ডাকাই দিস, কাই বাংলাদেশের লাগে একদিন হলে যুদ্ধ করবো, আমি গরু বাবা খাইছে, এটা কি করলি তুই, এটা কোন যুদ্ধ করবি, আমি যুদ্ধ করবি আল্লাহ মানে তোর শের ঘুরে আনছি, তোর মনে আল্লাহ শের ঘুরে আনছি। বললার কি অসীম রহমত, তখন ওই ইয়ার বোটালারা বিভিন্ন দিকে বোটালা করে, ও বহুত ভাবে দেখছে, ওই বিভিন্ন ভাবে করছে, কয়েকটা লোক মাঝি মেরে লাইছে, বাগনা বুঝেননি, কয়েকটা মাঝির নিয়ে গুল্লি করে মেরে লাইছে, ডাইরেক্ট গুল্লি করে মেরে লাইছে। ভালো ভালো লোক, যখন আমি যে শুনতে বোট চালাইতাম, আমার যেমন টলার ছিল, আমার নিজের বোট আছিল, একটা মাঝি রফিক মাঝি বলি নাম, ওই কি কম ওর মতো লোক না, 3টা মাইয়া ওই মাঝিটার মেরে লাইছে। ওই নদীতে যাইলে আমার কইতে সলমান এমনি যাবি না এমনি যাবি, ঠিক আছে, লাখ যাইলে একটা বোট লই না আমার যান ধরছি, মাঝিটার গুল্লি করে মাইরা এই বোটটার তুমি 2 লাখ টাকা আদায় করছে। তারপরে এডি লই যখন একটা এমপির উপরে চাপ সৃষ্টি হয়েছে, পড়ছে, একটা অভিযান দিছে আর এবার হেতরে ধরে লাইছে বরিশাল। আমি এমনি 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 যে কোন জায়গার থা, ঠিক আছে, ঠিকানা লইছি না মামুত্তুর লই, ঠিকানা দিয়ে দিছি বোট কোম্পানি করে, ঠিক আছে, বোট কোম্পানিটা এমনি লাইনে লাইনে যাই দিছে, ধরাই দিছে আর হেতরে লই আইস, যে অস্ত্র পাইছে ভাই বিবেক অস্ত্র, ঠিক আছে, যে অস্ত্র শুরু আছে শেষ নেই, এই অস্ত্রগুলা আন্না ওরে চোখ বান্ধি, ওরে পোশাক টোশাক আদায় বরিশাল দিয়ে স্মুট দিয়ে সরে নিছে, সরে নিয়ে এই অস্ত্র বানাই না, ওই অস্ত্র ইয়ানে বানা, ইয়ানে কারিগর নিছে, কারিগর নিয়ে ইয়ানে বানায়। এই যে মামুতের ভাগনাতে মামু নেই, আমু তার এই খবর নাই, স্মুট দিয়ে ফাড়া খানিকের পরে দিল, এই গেছে এই জিনিস লাগবে দিয়ে খানিকের পরে আনি দিয়ে যা, কুতে নেই, আমাদের তো এই খবর নাই, ফাড়াইতেছে এরা। তো পরে এটি আইন নেই, এর আঘাত আনি খরচ করে মারিয়া লাইছে, মারানোর পরে এইবার মামু এইতেও মারা যাইতো, যে সময় ভাইতে বাইক নিয়ে মারা যায় সেইতে কিন্তু হাতিয়া নিজমদ্বীপ, ঠিক আছে, নিজমদ্বীপ কিন্তু একটা লোকের কারণে মারা যায় নাই, বাড়িতে বাঁচিয়েছে, কিন্তু নিজমদ্বীপ এই সময় আমার ফোন দিতে আছে, আমি কিন্তু ঢাকা, যে আমার তুই শেষবারের মতো জীবনটা বাঁচা আয়, আমি কিন্তু আর এই যুগুলো করতাম না, আমি জীবনে ভালোই যাবো, আমি কোনোদিন করব না, আমি মোবাইল বন্ধ করে ধুয়ে দিছি, এখন তোর মতো বেইমানের লগে কোনো নাই, তুই জিয়ানে খাস হিয়ানে করস, কথা বুঝেন। এই যে যত ফলাফাইন কাজ কাম করে যায় লগে, কথা বুঝেন, ওই এত হারামি, এই যে বেড়া কথাই ডাকাতি করস করস, একটা ফলাইনে টাকা দেয় না। আপনি টাকা পান নাই? টাকা দেয় আমার আমি একটা চা খাই না টাকা আনি না ওর কাছ থেকে। টাকাগুলো যায় কই? টাকাগুলো সব হয়ে লাগি যা
এতে সব এর কাছে চলে যায়। টাকা কি আমার কাছে চাইছে না, সপ্তাহের কাছে সম্পূর্ণ টাকা নিয়ে যায়। কিরে টাকা চাইলে দিমু, একবারে দিমু, এমনি ইডা করে দিমু, উডা করে দিমু, উডা করে দিমু। অথচ জিগা টিয়া একটু বিশেষ ফান হিয়ার পর দিন মানুষ হা হয়েছে ফাই না, হিয়ারা ফাই না টোকাই মানুষ ইয়া নাই। জিগারা যেটু রাগ ওই টিয়া খোঁজে বসটিয়া দেন, হিয়ার পর দিন ইয়া নাই। কই গেছে ইগারা টোকাই পাওয়া যায় না। তার কেমনি কি করবো? দিনকাল এখন কেমন চলে, কি হবে এখন? আমার দিনকাল কেমন, আমি খুব কষ্টে আছি এখন, যা বলার মতন না। কিভাবে চলে আপনার? আমার এখন দিন চলে যেমন এখানে বই বা কেউ 10 টাকা দিলে নেই, খাই, চলি, এই ভিক্ষা করেন আর কি। এছাড়া আমার আর পথ নেই। কবে থেকে নামলেন ভিক্ষাতে? কবে থেকে রে? তুই 5-6 বছর। 5-6 বছর ধরে আপনার ভিক্ষা করে চলতেছে? হ্যাঁ, এছাড়া তোর পথ নেই। কবে নাগাদ সিদ্ধান্ত নিলেন যে আপনি ভিক্ষা করবেন? কবে না, আমি খাইতে পাই না, আর কি করবো? আমি মেয়ে চলতে পারি না। মেয়েটা আপনার কাছে আছে? মেয়েটা আমার কাছে আছে, তো আমি কি করবো? কেমনে খামো? আর কে খাওয়াইবো? আপনার এলাকাতেই করেন ভিক্ষা? হ্যাঁ। লোকজন জানে? আমি কালকে আজকে আমি এখানে আসছি, আমার তো টাকা ছিল, আমি তো প্রথমে আসতে পারতাম না। আসতে পারি না কেন? আমার কাছে টাকা নেই। এলাকার পোলা বাহিনী যে যা পারছে উঠে আমার ইয়ে করে মিল করে দিয়েছে, আমি এটা লিয়ে এনাইছি যে আপনার কথাগুলো আমরা একটু। তো এলাকার পোলাপানরা কি জানে না যে আপনার এরকম ভাবে আপনার এই চোখটা গেছে? কেউ জানে, কেউ জানে না, কেউ জানে না। কারো কাছে কই না, কে কইতে পারে, কেউ কইতে পারে না জীবনের কাহিনী কি কতটুক আমরা একটু জান। অনেকে পোলাবানি ইয়া করে আমার বলছে, তো ইয়া ছাড়া তো আর পথ না। আমি কিভাবে খামা? আমার একটা মা আছে আর মেয়ে আছে, এছাড়া তো আমার আর পৃথিবীতে চলার মতো আর পথ নেই। আমি কিভাবে চলবো? আপনার যারা চোখটা শেষ করে দিল তারা কেমন আছে? হেরা তো আছে, এরা ভালো আছে, তো আল্লাহ ভালো রাখছে, ভালো আছে, ভালো খা। এরা আরো ইয়া করে জানা শেষ করে লাগবে, মারা লাগবে, এটা করবে, এটা করবে, কয় বিভিন্ন গালিগালাজ করে। আপনি পুলিশের কাছে যান না এরপরে বিচার দেওয়ার জন্য বা পুলিশের মামলা করার জন্য? মামলা করার জন্য গেছি। আচ্ছা, যাই হোক, কি লাভ হবে? আমার কাছে তো টাকা নেই। মামলা করেছিলেন আপনি? আমি মামলা করতে পারিনি। কেন? মামলা করলে যদি আমার মামলাটা যদি না নেয়, আমি কি দূর করে করতে পারবো? কি বলেছে পুলিশ? পুলিশ কি বলবো? পুলিশের দ্বারা যাই নাই, টোটালি মামলা করতেও যাই নাই। আপনি জানই নাই? টোটালে যাই নাই। আপনার যাওয়া উচিত ছিল না? উচিত ছিল, কি করবো? যায় এমন আছে আমি এই মামলা করতে যাই, আমার জীবন আবার আমারটা তো গেছে, আমার মাইয়া আমার হাতটাও যাবে, তো আমি কি করবো ভাই? আমার কি আছে দুনিয়াতে? উপরে আল্লাহ নিচে মাটি ছেড়ে আমার কেউ নাই আছে। যাই কিছু ছিল সবকিছু তো গেল, সবকিছু গেল। আমার এখন যে আমি কথা বলি, আমার থাই বেরেনটা এফোর্ট করে, তাই মাথা ঠিক থাকে, আবার থাই মাথা সমস্যা ক্লিয়ার গরম হয়ে যায়। আপনি কি আজকে যে আসলেন, আপনার এলাকার যারা মাঝি আছে বা যারা এই ব্যবসার সঙ্গে জড়িত আছে, কি বলতে চান সবাইকে? আসলে যারা এই ব্যবসার সঙ্গে জড়িত আছে, আমি বলতে চাই যে আমার মতো কেউ যেন এরম না হয়, আর এরম খারাপ কাজ যেন কেউ না যায়। খারাপ কাজে না যাই, দরকার নিজে যদি লইয়া সবকিছু নষ্ট হয়ে যায়, যদি দুটা নয়নও থাকতো আজকে, আমি মানুষ কাম করে তো ভাত খেতে পারতাম, রিস্কা চালাই তো খাইতে পারতাম না। আজকে তো এই অবস্থা হইতো না। 2 চোখ জিয়ার নাই, হে বুঝে যে কি নাই, কি ধন চোখটা, বুঝছে? যার নাই হে বুঝছে, যার আছে হে বুঝবো কি। এখন আমার মা, মেয়ে বা পরিবার কি কতটুক ভাই বোন আত্মীয় স্বজন সবাই বুঝা যাবে যে বিপদে পড়লে। এর আগে তো আর বুঝা জানা যায়, এর আগে বুঝা জানা। যখন টাকা আছে সব আছে, টাকা নাই কেউ নাই। চরম মর্মান্তিক কথা বলেছেন আপনি সুলাইমান। অন্যরকম একটা উপলব্ধি, যেটা চোখ দিয়ে নিজের জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ অঙ্গ, সবচাইতে গুরুত্বপূর্ণ সময় দিয়ে আপনি অনুধাবন করেছেন। কিন্তু আমরা আপনাকে বিচারের কাঠ করায় দাঁড় করাইনি, বিবেকের আদালতে দাঁড় করিয়েছি। যারা আজকের এই কথাগুলো অনেক ধৈর্য ধরে, অনেক কষ্ট করে, আপনার অনেক কথাই বোঝা যায়নি, তারপরেও চেষ্টা করে শুনেছেন, এবং আপনার যে ভিডিও ক্লিপটা আমি ফেসবুকে দিয়ে দিয়েছি তারা দেখেছেন। সবকিছু মিলিয়ে আমি এই মুহূর্তে যিনি আমাদের অনুষ্ঠানের অন্যতম মধ্যমণি ডক্টর তাজুল ইসলাম, তার মূল্যবান মতামত একটু আপনাদেরকে শোনাতে চাই। ইনফ্যাক্ট আপনার জন্য সেটা কাজে লাগবে। ডক্টর তাজুল ইসলাম, কি বলার আছে আপনার? যাহা বলিব সত্য বলিব অনুষ্ঠানে শ্রোতা শিল্পী আজকের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের যে সুলাইমান অতিথি, তার কাহিনীটা আমাদেরকে স্পর্শ করেছে, বিশেষ করে হাতিয়া বা সন্দ্বীপের এলাকায়, যেখানে মানুষ ট্রলার দিয়ে মাছটা ধরে, সেইখানে এমনকি সুন্দরবন এলাকায় আমরা ইদানিং জানতে পারছি যে বেশ কিছু ডাকাত গোষ্ঠী আছে, তারা মাছ ধরার ট্রলারে যারা আছে তাদেরকে
বন্দি করে তাদেরকে হত্যা করে পরেই কিন্তু এই ঘটনাটা ঘটে। যেহেতু এগুলো একটা মানে একটি প্রত্যন্ত অঞ্চল, আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর কাছ থেকে একটু দূরে থাকে, তাই এই মানুষগুলিকে জিম্মি করা, তাদেরকে খুন খারাপি করা এই ডাকাত দলের পক্ষে অনেকটা সহজ হয়। কিন্তু ইদানিং আমরা জানতে পারতেছি সংবাদ মাধ্যমে যে র্যাবের বাহিনী বেশ জোরালোভাবে অভিযান চালিয়ে অনেকগুলি ডাকাত দলকে পাকড়াও করতে পেরেছে এবং কিছু দল মানে আত্মসমর্পণ করেছে। এখানে যে দুঃখজনক ব্যাপারগুলো হচ্ছে যে সেই দর্শকত্ব মোটামুটি বালিও হতো এবং সে কিন্তু উদ্যমী ছিল, যেভাবে হোক ভাগ্যের ফেরে সুলাইমানকে সেই ডাকাত দলের ডাকাতি না করেও ডাকাতের বদনাম নিতে হয়েছে এবং বাধ্য হয়ে এক সময় সে তার ডাকাত দলের একজনকে সে খুনও করেছেন এবং সে পালিয়ে এসে প্রশাসনের কাছে তথ্য দেয়। এই পর্যন্ত আমরা যতটুকু দেখতে পারলাম যে নিয়তির সঙ্গে বৈদিক পরিবেশের সঙ্গে সুলাইমান কিন্তু যুদ্ধ করেছে এবং সৎভাবে বাঁচার চেষ্টা করেছে। সে কিন্তু যতটুকু পারছে মানে এরকম একটা বিরূপ পরিবেশের ক্ষেত্রে যতটুকু সম্ভব হয়েছিল তার সততার সঙ্গে সবসময় চেষ্টা করেছে, এমনকি সে পালিয়ে এসে প্রশাসনের কাছেও তথ্য দেয়, কিন্তু এতে সে পার পেতে পারেনি। এইখানে একটা শিক্ষণীয় ব্যাপার হচ্ছে, সেটা হচ্ছে এই যে আমাদের সমাজ এবং আমাদের প্রশাসনকে এই ধরনের লোকদেরকে যারা অপরাধ জগৎ থেকে ফিরে এসে অপরাধ জগতের তথ্য দেয় বা সাহায্য করে তাদেরকে রক্ষা করার কিন্তু কোনো ব্যবস্থা না দেখা যায়নি। দেখা গেল তার ওয়াইফ একটা বিক্রি করলো যে সে ঢাকা চলে এসেছিল, কিন্তু সেখান থেকেও ওই লোকেরা তাকে ওইখান থেকে নিয়ে ধরে নিয়ে চলে যায় এবং তাকে তার দুইটা চোখ উঠিয়ে নির্মম কাহিনী। এরকমই ঘটনা ঘটে, আমরা হয়তো অনেকে জানি না, কিন্তু আজকে আমরা জানতে পারলাম। হ্যাঁ, আজকে সুলাইমান দুইটা চোখ নেই, সে ভিক্ষা করে সংসার চালায়, তার একটা মেয়ে আছে। সেই যে আমরা কি বলবো তাকে তার সম্বন্ধে, আমরা শুধু দুঃখ প্রকাশ করতে পারি। আমরা এই সমাজের যে অবনতিশীল অবস্থা হচ্ছে, আইন প্রশাসন যে খুবই ব্যর্থ হচ্ছে, সেই কথাটা আমরা স্পষ্ট হয়ে যাচ্ছে যে গরিব লোকেরা যেখানে পরিশ্রম করে দুটো পয়সা কামাবে, সেখানে ডাকাত দলের মতন অপরাধী চক্র সেখানে ঘুরে বেড়াবে, তাদের হাতে তারা নিপীড়িত হবে, নির্যাতিত হবে, তাদের কথা না শুনলে তাকে পথে বসে দিবে, তাকে তার দুই চোখ উঠিয়ে ফেলবে। এরকম ঘটনা ঘটতেই থাকবে যতক্ষণ পর্যন্ত না প্রশাসন, যদি ইদানিং তারা অনেক ভালো কাজ করতেছে, কিন্তু এর ফাঁকেও যে এই ঘটনাগুলি ঘটে যাচ্ছে সুলাইমানের কাহিনী থেকে আমরা সেটা স্পষ্ট করতে পারলাম। যারা শুনছেন এবং বিশেষ করে আইনের লোক যারা শুনছেন, আমরা আশা করব আইনকে আরো শক্ত হাতে তারা নিয়ন্ত্রণ করবেন এবং যারা এই ডাকাতি করতেছেন সেখানে তাদেরকে শুধু উচ্ছেদ করা নয়, আর তাদের হাতে যারা এখনো জিম্মি আছে বা হয়রানি হচ্ছে তাদেরকে সুরক্ষার ব্যবস্থা দিতে হবে। তাহলেই হয়তো সুলাইমানরা যারা ওই যে অপরাধ চক্রের ডাকাত চক্রের যে তথ্য দিয়েছিল সেই তথ্য কিছু উদ্বুদ্ধ হবে। তা না হলে যারা যদি দেখা যায় যে অপরাধের তথ্য দিতে গিয়ে আরো নিজের চোখ হারাতে হয়, তাহলে কে এই রিস্ক নিবে? তাই আমাদের প্রশাসনকে, বিশেষ করে আইন প্রশাসনের লোকদেরকে আরো একটু তথ্য হয়ে এই দুষ্ট চক্র যে ডাকাত দল চক্র তাদেরকে মূল এবং দমনে অনেক বেশি সচেষ্ট হতে হবে। অনেক অনেক ধন্যবাদ ডক্টর তাজুল ইসলাম আপনার মূল্যবান মতামতের জন্য। আপনাদের সবাইকেও ধন্যবাদ। শেষ হয়ে গেল আজকের মতো রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব। যাবার আগে আগামী এপিসোডে জেবিএসবি আনসেন্সর্ড এপিসোডে কে কনফেস করছেন চলুন আরো একবার আমরা শুনে নেই। কথা বলে ওনার কথার মধ্যে 65% কথা থাকে অ্যাডাল্ট। উনি বলতে এগুলো? হ্যাঁ, উনি অ্যাডাল্ট কথা বলতো। আমরা দুজনের আমরা কিছুদিন পরে অ্যাডাল্ট হওয়ার পরে ওর বয়স যখন 18 হবে আমি ওকে বিয়ে করব। আমার সাথে এরকম বেমানি করলো, অনেকবার ওকে ফেরানোর চেষ্টা করছি কিন্তু লাভ হয় নাই। তারপর আস্তে আস্তে ওর বিষয়গুলি আমার সামনে আসতে থাকে। ছেলেরা যেসব কথা আমার কানের কাছে বলতো এই কথাগুলি সত্যি, এখন আমি প্রমাণ পাইতেছি একের পর এক। ওকে প্রিয় শ্রোতা, আজকের মতো শেষ করছি। আগাম অনুষ্ঠানের আমন্ত্রণ জানিয়ে আপনারা নিশ্চয়ই জানেন প্রতি মাসের শেষ সপ্তাহে প্রচারিত হচ্ছে যাহা বলিব সত্য বলিব আনসেন্সর্ড, এরকম একটি এপিসোড যেটা মাসে একবারই প্রচার করা হয়। অত্যন্ত লোভনীয় এই কারণে যে এরকম দুর্দান্ত সাহস এর আগে কোনো রেডিও কিংবা টেলিভিশন কেউই দেখায়নি, এবং এই সাহসটি আমরা নিয়েছি আপনাদের জন্যই, যাতে করে আপনাদের জীবনে ভুল,
কিংবা অন্যায় পথে যাওয়ার সুযোগটি রহিত করা সম্ভব হয়। অনেক ভালো থাকুন, রমজানের পবিত্রতা সবার অন্তর ছুঁয়ে যাক, সেই শুভকামনায় আজকের মতো শুভরাত্রি। ভুল শুদ্ধ মিলিয়েই মানুষ। আপনি যখন ভুল করেন আপনার বিবেক তখন ঘুমিয়ে থাকে। যদি কেউ না জানে তো বিবেক জানে আপনি কত বড় ভুল করেছেন। পরিবার, সমাজ, রাষ্ট্র আপনাকে শাস্তি না দিলেও বিবেক আপনাকে প্রতি মুহূর্তেই শাস্তি দিচ্ছে। তবে দাঁড়ান বিবেকের আদালতে, সত্য আপনার শক্তি হোক। নির্ভয়ে বলুন কি ভুল করেছেন আপনি, কেন করেছেন, কোন পাপের শাস্তি আপনার বিবেক আপনাকে দিচ্ছে। আপনার সত্য বলার সাহস হাজার হাজার ভুলের জন্ম থামিয়ে দেবে। সাহস আছে সত্য বলার? তবে আপনার জন্যেই যাহা বলিব সত্য বলিব।